ন্যান্সিকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে। বিষয়টা খুব তাড়াতাড়ি ঘটেছে। ন্যান্সিও বিষয়ে কিচ্ছু জানে না। আচার্যের বিষয়ে হঠাৎ করে তার বিয়ের জন্য এত তাড়াহুড়ো কেন বুঝলো না। ছাদে বেতের চেয়ারের উপর বসে আছে মামুন হায়দার। বড় আয়েশ করে চায়ের কাপে একের পর এক চুমু দিচ্ছেন। ন্যান্সি তড়িঘড়ি করে ছাদে গেল, কণ্ঠনালী কাঁপছে তার। নিজেকে কোনোভাবে শান্ত করতে পারছে না সে। কিন্তু আশ্চর্য, তার বিয়ে, অথচ সে কিছুই জানে না। বিষয়টা বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে গেল। বাবা! ঘাড় কাত করে ছাদের দরজার দিকে তাকালো মামুন হায়দার। ন্যান্সি, আয় আমার কাছে। বাবা, এসব কি হচ্ছে? আমাকে নাকি পাত্রপক্ষ দেখতে এসছে। আমার বিয়ে, অথচ আমি কিছু জানি না। এসব কখন হলো? ন্যান্সিকে উত্তেজিত হতে দেখে তপ্ত নিঃশ্বাস ফেলল মামুন হায়দার। তিনি প্রথম থেকে জানতেন এমন কিছু হবে। ন্যান্সি, এদিকে আয় মামুনি। আমি তোকে আজ কিছু কথা বলবো। ন্যান্সি ধীর পায়ে এগিয়ে গিয়ে বসলো তার পাশের বেতের চেয়ারে। দেখ মা, ছেলেটা ভালো, তোকে বেশ পছন্দ করে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছে। এছাড়া তোর পরে তো তোর বোনটাও আছে, ওর তো বিয়েটাও দিতে হবে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলেন মামুন হায়দার। বুকের ভেতরে ধুকপুক করছে ন্যান্সি। তার কত স্বপ্ন নিজে কিছু একটা করার। সে করতে চায় না ওই বেকারিতে চাকরি, শুধু ঠেকায় পড়ে করছে। কিন্তু এখন তো তার জীবনটাই শেষ। মনটা খারাপ করছে না অবশ্য, তাও ঠিক। এই পরিবার তার নয়, কিন্তু তাকে আদর যত্ন করে বড় করছে। তাহলে কি ন্যান্সির এটুকু দায়িত্ব নেই তাদের ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব দেওয়ার? কিরে মামুনি, কিছু বল। ন্যান্সি লম্বা শ্বাস ফেলে বলল, ঠিক আছে, তবে পাত্র পছন্দ না হলে কিন্তু আমি বিয়ে করব না। হেসে ফেললেন মামুন হায়দার। ন্যান্সির মাথা হাত বললেন, চিন্তা নেই। তোর বাবা কি খারাপ ছেলে পছন্দ করবে? মৃদু হাসার চেষ্টা করলো ন্যান্সি। সুইমিং পুলের পানিতে সুইম করছে এক বলিষ্ঠ দেহের শক্তপোক্ত পুরুষ। সুইমিং পুলের স্বচ্ছ পানি কেমন কালচে হয়ে উঠছে। বাহু থেকে টুপটুপ করে রক্ত ঝরে পড়ছে। পাশে দাঁড়িয়ে থাকে ঈশান। অস্থির করে বলল, বস, আপনার ইমিডিয়েট ফার্স্ট এড করাতে হবে। ঈশানের কথায় খুব একটা ভাবান্তর হল না পুরুষটির। সুইমিং পুলের পাশে নিথর হয়ে পড়ে আছে একটি দেহ। জি, ঠিকই শুনছেন, একটা দেহ যার মধ্যে প্রাণ নেই। কিছুক্ষণ পূর্বে এই লোকটার প্রাণ কেড়ে নিয়েছে সেই পুরুষটি। ঝড়কাণ্ড করে দিয়েছে বক্ষপিণ্ড। দীর্ঘ সময় পর উঠে এলো সেই পুরুষটি। ফোনের টুং করে শব্দ হতে ঈশান এগিয়ে গেল। বস, আপনার ফোন। ফোন এগিয়ে দিতে ভেজা হাত টাওয়ালে মুছে রিসিভ করলো। হ্যালো, আফরিদ স্পিকিং। আফরিদ হোসেন শুধু বাংলাদেশে নয়, আরও অনেকগুলো দেশে বড় বড় একজন বিজনেসম্যান। শুধু বিজনেসম্যান বললে ভুল হবে। সিক্রেট মাফিয়া কিং, যাকে ধরার জন্য পুলিশ ঠিক কতবার নাকানি চোবানি খেয়েছে তার ঠিক নেই। অন্তত পাওয়ারফুল একজন লোক হওয়ার দরুন সরকার তাকে সিকিউরিটি দিতে বাধ্য। এখন পর্যন্ত তার পক্ষে শক্ত পাকাপোক্ত প্রমাণ নাই বিধায় কোনো অ্যাকশন নিতে পারেনি। মানুষ মারা তার পক্ষে খুব একটা কঠিন ব্যাপার নয়। এই যে সামনের পরে থাকা লোকটি, তার মৃত্যুর কারণ বেইমানি। এই ছোট্ট একটা কারণ যথেষ্ট। ঘটনাচক্রে লোকটার প্রাণঘাতী হামলা করছিল আফ্রিদের উপর। ফলস্বরূপ বাহুতে ক্ষত তৈরি হয়ে যায়। বস প্লিজ, আপনি ব্যান্ডেজটা করে নিন, রক্ত পড়ছে। তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করতে নত মস্তিষ্কে দাঁড়িয়ে রইল ঈশান। পকেট থেকে সফেদ রুমালখানা বের করে বেঁধে নিল সে। বাঁধতে গিয়ে কিছুটা বেগ পোহাতে হচ্ছে তাকে। ফলস্বরূপ ঈশান এগিয়ে এসে তাকে বেঁধে দিল। হেলিকপ্টার রেডি করে ঈশান। হ্যাভ টু গো। কিন্তু কোথায় বস? আচমকা হাসলেন আফ্রিদ। চক্ষু কোঠা থেকে নীলাভোজ মণিজোড়া একটু এদিক ওদিক ঘুরিয়ে বাঁকা হেসে বলল, গেলেই দেখতে পাবি। বড় সড়ো একটা বিল্ডিংয়ের রূপটপে দাঁড়িয়ে আছে অসংখ্য গার্ড। তাদের সামনে আছে আফ্রিদ। ব্ল্যাক স্যুট, চোখে গলস, হাত দুটো বেশ আয়েসি ভঙ্গিতে পকেটে গুজে রেখেছে। বাতাসে তীব্র বাড়িয়ে দূর থেকে এগিয়ে আসছে হেলিকপ্টার। চারিদিকে সব কিছু যেন উঠছে। হেলিকপ্টার যথাযথ স্থানে নেমে এলো। ভেতর থেকে বেরিয়ে এলো আরও একজন লোক। চেহারা জুড়ে স্পষ্ট দাম্ভিকতা। লোকটার নাম স্টিভেন। তার সাথে রয়েছে আরও অনেকগুলো গার্ড। হ্যালো আফ্রিদ। হ্যালো মিস্টার স্টিভেন। আমাকে এখানে ডেকে আনার বিশেষ কারণ? অদ্ভুত রহস্যময় মিশ্রিত হাসি টেনে বলে ওঠে আফ্রিদ। লুক, ওই যে পুল দেখছো, ওখানে আমার কিছু কিউট পিনহারা আছে। মাই পিনহারাস হেভি হ্যাংরি, দে নিড ফুড।
স্টিফেন কিঞ্চিত ভয় পেয়ে তবে তা রয়েই গেল অচিরে। নিজেকে একটুখানি অন্যরকম দেখানোর সহিত দাঁড়ালো। সো হোয়াট, এই সামান্য ব্যাপারটুকুর জন্য আমাকে? নো নো স্টিফেন, এমনি এমনি নয়। আর এই ব্যাপারটা সামান্যটুকু নয়। ইউ নো না, আফ্রিদি হোসেন কখনো এমনি এমনি কিছু করে না। এবারে ভয় পেল স্টিফেন, কপাল বেয়ে ঘাম ঝরে পড়ল, দুটো ফাঁকা ঢোক গিলে আওড়ালো। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট আফ্রিদ? আই মিন টু সে ইউ উইল বি এ ফুড ফর আই পিরানা ফিশ। হোয়াট? তৎক্ষণাৎ রিভলভার থেকে একটা বুলেট গেঁথে গেল। দাঁড়িয়ে থাকা গার্ডগুলো কিছু করবে তার পূর্বে কালো ড্রেস পরিহিত লোকগুলো তাদের উপর ফায়ার করে। গগন কাঁদি কাঁপিয়ে হেসে উঠল আফ্রিদ। কি ভয়ঙ্কর হাসি! উপস্থিত ঈশান আর তাদের সঙ্গীদের রীতিমতো বুক কাঁপছে। প্রতিটি লাশের দু টুকরো করে সামনে পুলে সেগুলোকে ফেলতে বলল আফ্রিদ। নিরাট কণ্ঠে বিড়বিড় করল, বিশ্বাসঘাতকের শাস্তি এটা। এগুলো হলো নমুনা। এরপর কেউ আফরিন হোসেনের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আবারও হাসিতে ফেটে পড়ল আফ্রিদ। ভয়ঙ্কর পিরানা মাছগুলোকে, সেই টুকরো মাংসগুলো ছিঁড়ে খেলে খেলো। সেই ভয়াবহ দৃশ্য। সিটি বাসছে আফ্রিদের, পুলের চারিদিকে রাউন্ড রাউন্ড চক্কর চালাচ্ছে। আফ্রিদা হোসেন ধ্বংসের আর একটা নাম, তার সাথে বিশ্বাসঘাতক মৃত্যু। পাশে থাকা প্রত্যেকটি বডিগার্ড ব্ল্যাক স্যুটের উপর একটা করে বোম ফিট করে ভেতর থেকে, যা একদম হার্টবিটের সঙ্গে কানেক্ট করা বললে ভুল হবে না। পার্সোনাল প্রতিটি গার্ড পরনে একটা ব্ল্যাক স্যুট। অবশ্য থাকাটা অস্বাভাবিক নয়। প্রতিটি স্যুটের সাথে ট্যাটু করা গলার কাছে, যার মাঝ বরাবর একটি বাটন ফিট করা আছে। এটা রিমোট কন্ট্রোল আফ্রিদের পার্সোনাল ট্যাবে, যা বরাবর তার সাথে থাকে। একটা ক্লিক দেহ ঝাঁঝরা হয়ে যাবে। জীবন পরোয়া করলে আফ্রিদের সাথে কাজ করতে পারবে না। এই ব্ল্যাক ওয়ার্ল্ডে কারো নিজের জীবনের প্রতি মায়া নিবন্ধ। সূর্য যেন হালকা কমলা রঙে ঢেকে দিচ্ছে। এহসান মঞ্জিলের সাদা ছায়াগুলো ক্রমে লম্বা হয়ে ছড়িয়ে পড়ছে। তবে বাড়িটা স্তব্ধ। কোথাও নেই কোলাহল, নেই কোনো অজানা সাজির শব্দ। প্রাচীর দেওয়ালের গায়ে জমে উঠছে শেওড়া। এহসান মঞ্জিল এখন আর বাড়ি নয়, শুধু নামমাত্র আশ্রয়। তাদের আসল মঞ্জিল হয়েছে সেখানে, আফ্রিদের ফুল ফ্যামিলি হয়েছে এখানে। আফ্রিদ আসে কেবল প্রয়োজন মেটাতে, অফিসের কিছু কাজ আর নিজের ডিলগুলো ফুলফিল মতো। আজও এসেছে, হাতে পুরনো এক ফোল্ডার, চোখে খানিকটা ক্লান্তি। বিরক্তি হয়ে বসলো কাউচের উপর, জুতো সহ ডান পা তুলে সেন্টার টেবিলে দিল। ঈশানের বাচ্চা, হুইস্কির বোতলটা নিয়ে আয়। ঈশান দ্রুত পায়ে হুইস্কি, সিগারেট সব কিছু নিয়ে আসলো। হুইস্কির বোতল খুলে অর্ধেকটা খেয়ে ফেললো, পরপর সিগারেটে টান দিল। কিরে আবুলের নাতি, মুখটা পাংশুটো করে রাখছিস কেন? ঈশান আইঢাই করে বলল, এহসান মঞ্জিলে সবাই অপেক্ষা করছে আছে বস, ওখান থেকে ফোন কল আসছে প্রচুর। বিরক্তিতে চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস টানলো আফ্রিদ। দুটো সিগারেট ইতিমধ্যে টান দিয়ে শেষ করলো। ঈশান কাঁপা কাঁপা স্বরে বলল, বস আপনাকে আরেকটা কথা বলার ছিল। আফ্রিদ সেই একইভাবে চোখ বন্ধ করে ফেলো। মাইগো মতো নাটক না করে বলে ফেল। ঈশান কাঁচামুচি হয়ে গেল, বস ইলহাম ন্যান্সি অ্যাঞ্জিলা ম্যাডামের আজকে বিয়ে। বিদ্যুৎ বেঁকে উঠল দাঁড়ালো আফ্রিদ। হোয়াট? ইয়েস বস, আজকে ওই মামুন হায়দার ওর বিয়ে দিচ্ছে, অথচ ওকে বলা হয়েছে পাত্রপক্ষ ওকে শুধু দেখতে আসবে। কথা শুনে রীতিমতো আগুন জ্বলে উঠল আফ্রিদে। ও আচ্ছা, তাহলে অ্যাঞ্জেলিনার বিয়ে? ঈশান উপর নিচে মাথা দোলায়। আকস্মিক ঘর কাঁপিয়ে হেসে উঠল আফ্রিদ। আহা, বহুদিন বিয়ে খায়নি, চল ঈশান বিয়ে খেয়ে আসি। ঈশান থতমত খেয়ে যায়, বোকা বোকা ভাব করে চাষু দেয়। কিন্তু ভাই, ওরা তো আমাদের দাওয়াত দেয়নি। সো হোয়াট, আমরা গোয়িং, খাবার সামনে আসিং, হাতে নিয়ে পেটে চালান কারিং। ভুলভাল ইংলিশ শুনে ওষ্ঠজোড়া ফাঁক হয়ে গেল ঈশানের। লাল রঙের একটা শাড়ি পরেছে ন্যান্সি, হাত ভর্তি স্বর্ণের চুড়ি। সে বুঝতে পারছে না তাকে তো দেখতে আসবে শুধু, তাহলে এত সাজগোজে কী আছে, এই বিষয়টা সে বুঝতে পারছে না। তবে আফিয়া হায়দার নিজ দায়িত্বে তাকে সাজিয়ে দিচ্ছেন। দেখি দেখি লিপস্টিকটা দেই তো একটু। ন্যান্সি চমকালো আফিয়া হায়দারের ব্যবহারে। তিনি তো কখনোই তার সাথে খুব ভালোভাবে কথা বলেন না, তাহলে এরকম করছেন কেন আজকে? বাইরে আরও কিছু নতুন মুখ দেখতে পাচ্ছে, যাদের এর আগে কখনোই দেখেনি ন্যান্সি। তারা বাকি আত্মীয় হয়, অথচ ছোট থেকে এই বাড়িতে বড় হওয়া। কিন্তু সেই আত্মীয়
নাকি আত্মীয়দের চেনে না। কাজী সাহেব চলে এসছে ইতিমধ্যে। মামুন হায়দার ঘামছেন, কপালে জমেছে অনেক ঘামের বিন্দু, কানের পাশ গড়িয়ে পড়ছে ঘামের বিন্দু বিন্দু জল। তা পাত্রী কোথায়? বয়স্ক কাজী ভারী স্বরে বললেন। মামুন হায়দার মলিন হেসে বললেন, এক্ষুনি আসছে। সামনে বসে থাকা এক যুবক, রাহুল, তার সাথে বিয়ে আজকে ন্যান্সির। পরিবার বলতে শুধু তার বাবা এসেছে। ন্যান্সিকে সবাই ড্রয়িং রুমে নিয়ে এসেছে আফিয়া হায়দার আর তন্নি মিলে। সোফায় বসানো মাত্র সদর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো কিছু সংখ্যক লোক। হনহনি এসে ঢুকলো বাড়ির ভিতরে। আচমকা এত আপত্তিত মানুষের আগমনে সবাই চমকে উঠল। তবে পিছন থেকে বেরিয়ে এলো অনাকাঙ্ক্ষিত পুরুষ। নীলাভ মণিজোড়া চোখ পড়তে থমকে গেল নান্সি। এ কি আপনারা এখানে? হাই মেরে বান্দি! আফ্রিদের মুখে এমনতর কথায় উপস্থিত সবাই স্তম্ভিত। ন্যান্সি অবাক নেত্রে পল্লব ঝাপটায়। মামুন হায়দার এগিয়ে এসে ক্ষিপ্ত মেজাজে বলেছেন, এ কি আপনারা কারা? এভাবে ভেতরে বাড়ছেন বা কেন? মামুন হায়দারকে মোটেও পছন্দ হলো না আফ্রিদের। উফ! ঈশান! ঈশান দু কদম এগিয়ে এসে বলল, ইয়েস বস। আমার মোটেও এই প্রতিবেশী বুড়োকে পছন্দ হয়নি। মালটাকে সাইড কর। ঈশান চেপে ধরল মামুন হায়দারকে। ভয়ে আড়ষ্ট হয়ে গেলেন আফিয়া হায়দার। আহাজারি করে বললেন, কি করছো তোমরা? ছাড়ো আমার স্বামীকে। ঈশান! এই প্রতিবেশী বুড়ি বেশি কথা বলছে, মুখ বন্ধ কর। পেছনের গার্ডগুলোকে চেপে ধরছে মামুন হায়দারকে। ঈশান চট করে মুখে টেপ দিয়ে আটকে দিল আফিয়া হায়দারে। তন্নি রীতিমতো নির্বাক। ন্যান্সি কম্পিত সুধায়, কি করছেন এসব? আপনারা কারা? কি চাই এখানে? এক গাল হাসলো আফ্রিদ। লাল শাড়িতে ন্যান্সিকে থেকে ফুরফুর মেজাজ বলল, হাই মেরি অ্যাঞ্জেল! শাড়িতে নায়িকা লাগছে। ইস, কারেন্ট শক খেলাম। ন্যান্সি ভুরু উদয় কুচকিতে হলো। এই লোকটার সাথে তো সেদিন রাতের লোকটার মিল খুঁজে পাচ্ছে না। আফ্রিদ বলল, জব ছুটা হে তু দিল মে অস্তি গিটার হে। অশ্লীল গানটা গে ঘেন্নায় শরীর শিউরে উঠছে। আফ্রিদ বেশ আয়েশ করে গিয়ে সোফায় বসলো। বুকের শার্টের বোতাম দুটো খুলে ফেললো। ভেতর থেকে উকি দিচ্ছে সূর্যের ট্যাটু। এক হাত সোফার উপর ভর দিয়ে পায়ের উপর পা তুলে বসেছে। ওষ্ঠ বাঁকিয়ে একগাল হাসলো ন্যান্সির দিকে। থরথর করে কাঁপছে মেয়েটা। মাথা থেকে পা পর্যন্ত দেখলো লোকটা। আফ্রিদ হাস্যোজ্জ্বল স্বরে বসলো, দেখা দেখি শেষ, চলো পরিচয় দিই। আমি তোমার বান্দা, তুমি আমার বান্দি। আমি তোমার জান, তুমি আমার পরাণ। তুমি হবা বউ, আমি হব তোমার একমাত্র জামাই, আফ্রিদা হোসেন। উহ! আল্লাহ! বান্দি! এত কথা কেন বলছো? আমি যখন বলছি আমি তোর জামাই, তার মানে আমি তোর জামাই। কাহিনী শেষ। তেলে বেগুনে জ্বলে উঠল নানসি। চোখ মুখে তীব্র রাগে ঝড় নিয়ে এগিয়ে এলো আফ্রিদের সম্মুখে। দৃঢ়স্বরে উচ্চারণ করলো নানসি, কি সমস্যা আপনার? বাড়িতে ঢুকে এমন গুন্ডামি করছেন কেন? আফ্রিদ হঠাৎ 32 দাঁত বের করে বিদ্রুপ করে বললেন, লে বালের মাফিয়া, এত বড় ডিমোশন দিল, প্রমোশনের বদলে ডিমোশন। ন্যান্সির দৃষ্টি তখন ঘামাক্ত মামুন হায়দারের দিকে। শুকনো গলায় ঢোক গিলে বলল, আমার বাবাকে ছাড়ুন বলছে, ছাড়ুন। আপনি ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ভঙ্গিতে বলে, ছেড়ে দেবো পাক্কা প্রবেশ, কিন্তু তার আগে শ্বশুরবাড়ি যেতে হবে। তীক্ষ্ণ চোখে তাকিয়ে ন্যান্সি প্রশ্ন ছুড়ে দিল, কি আজে বাজে কথা বলছেন? আর আমার বিয়ে তো হয়নি, তাহলে কিসের শ্বশুরবাড়ি? আপনি গা দুলিয়ে অট্ট হাসিতে ফেটে বলল, হয়নি? হবে, আই মিন বিয়ে। চলো তাড়াতাড়ি করে ফেলি। এই যে কাজী সাহেব, বিয়ে পড়ান তাড়াতাড়ি। বলার সাথে সাথে এগিয়ে এসে নান্সির হাত চেপে ধরল। পরপুরুষের হাতের স্পর্শ তার গায়ে লাগতে তার ভেতরে থেকে বজ্রঘাত হলো ন্যান্সি। মুহূর্তে সিংহীর মতো গর্জে উঠে ঘর কাঁপিয়ে তার গালে ঝড়ের মতো থাপ্পড় বসালো। ক্ষণিকের জন্য পুরো ড্রয়িং রুম যেন থমকে গেল। হাত কাঁপছে ন্যান্সির। জীবনের প্রথম বোধহয় কাউকে থাপ্পড় বসিয়েছে। ঈশান সহসা এগোতে চাইল, কিন্তু আঙুলের ইশারায় তাকে থামিয়ে দিল আফ্রিদ। ডান গালে হাত মুছে এক গাদা থুতু ফেলল ফ্লোরে। বিরক্তি ভাব নিল, ছ্যাঃ, মাইয়ে মানুষের হাতে থাপ্পড় খেতে হচ্ছে। অবশ্য যেখানে মাইয়ে মানুষের রক্ত বইছে শরীরে, সেখানে চর থাপ্পড় কমন ব্যাপার। নেভার মাইন্ড। ঈশান আশ্চর্যের ন্যায় তাকিয়েছে। এই মুহূর্তে কি আফ্রিদ এই একরত্তি মেয়েটার হাত কেটে পিরানা মাছকে খাইয়ে দিবে? আফ্রিদ শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে নিজেকে কন্ট্রোল করে হেসে বলল, মাই ডিয়ার পার্সোনাল পিরানা ফিশ, এমন হাইপার হতে
নেই, নইলে তোমাকে কুল করতে গিয়ে আমি হট হয়ে যাব। ন্যান্সি তিরিক্ষে মেজাজে চেঁচিয়ে উঠল, এক্ষুনি বের হও, এক্ষুনি, না হলে আমি পুলিশ ডাকবো। আফ্রিদের কপালে ভাঁজ পড়ল, বড় চিন্তিত দেখালে তাকে। ওই মাতারি কোন পুলিশ আমাকে ধরবে? শালি ভালোভাবে বললে কানে যায় না? যদি নাটক করছিস তাহলে এখানে সবাইকে কেটে কুটে কুটি কুটি করে ফেলবো। আচানক চুল খামচে ধরায় ব্যথায় কাঁকিয়ে উঠল নানসি, ব্যথাতুর কণ্ঠে বলল, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। আপনি সাপের ন্যায় হেসে বলল, তোর বোঝা উচিত ছিল আমি কে। আমাকে বাঁচানোর আগে 100 বার ভাবা উচিত ছিল। আমাকে বাঁচিয়ে নিজের কবর খুলছিস। ন্যান্সির চোখ দুটো অশ্রু কণায় টইটুম্বুর করছে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তার মানে আপনাকে বাঁচানো আমার ভুল ছিল? আলবাত ভুল ছিল। আমাকে বাঁচিয়েছিস, এখন আমি তোর মরণ হব। ন্যান্সিকে ছাড়িয়ে নিল নিজেকে, সরে এলো পিছন দিকে, এদিক ওদিক তাকিয়ে তুলে নিল কাচের ফুলদানি। আফ্রিদের দিকে সেটা ধরে কম্পিত স্বরে বলল, এই এক্ষুনি আমার পরিবারকে ছাড়, না হলে আমি তোর মাথা ফাটিয়ে দিব। আফ্রিদের কোনো ভাবান্তর নেই, সে তাকিয়েছে নির্বিশেষে। নানসি কাঁপছে থরথর করে। আকস্মিক তন্নিকে চেপে ধরলো সে। চিৎকার করে উঠল তন্নি। নানসি আটকে উঠল। আফ্রিদ হাসলো, সেই হাসির অদ্ভুত সুন্দর মুহূর্ত। এই মুহূর্তে বোধহয় নানসির কাছে পৃথিবীর সবচেয়ে বিশ্রী হাসি বলে মনে হচ্ছে। এই আমার বোনকে ছাড়ুন বলছি, এক্ষুনি ছাড়ুন। আফ্রিদ দাঁত খেলিয়ে হাসলো, ছাড়বো ছাড়বো, কিন্তু তার আগে তুমি কবুল বলে দাও। দেখো মেয়ে, তোমার সৌভাগ্য, আমি আফ্রিদ হোসেন তোমাকে বিয়ে করতে চাইছি। বিয়ের কথায় হকচকে গেল মামুন হাতে। কী সব বলছো তুমি? আমার মেয়েগুলোকে ছাড়ো বলছি। আফ্রিদ বোধহয় এই প্রতিবেশী বুড়ো, একদম চুপ। কোন ক্ষেতের মোল্লারে? এত কথা কেন বলিস? আর কিসের মেয়ে? কে বাপ? বুড়া বয়সে মিথ্যে বলা বন্ধ করো। ন্যান্সি কান্নারত স্বর্ণ বলে, ছাড়ুন ওদের, আমি বলছি ছাড়ুন ওদের, আমার বোনকে ছাড়ুন। উহ, মাইয়া আর প্রতিবেশী বাপ দুটো পাগল করে দিচ্ছে। এই ঈশান সবগুলোকে কেটে ফিরানাকে খাওয়াবো। যদি এই মেয়ে বিয়ে না করে তাহলে ওর বোনকে বিয়ে করব। হু করে শব্দ করে কেঁদে উঠল তন্নি। আপু বাঁচা আমাকে, ছাড়ুন আমায়। ন্যান্সি কিং কর্তব্য, এই মুহূর্তে তার কি করা উচিত সে ভেবে পায় না। আমি তোকে দুটো অপশান দিচ্ছি, এক হয় তুই আমাকে বিয়ে করবি, নয়তো আমি তোকে বিয়ে করব। কি মাই পড়ান, রাজি নাকি না? ন্যান্সি চোখ তুলে তাকালো আফ্রিদের মুখপানে। অসম্ভব সুন্দর মুখের আড়ালে ওরকম ভয়ঙ্কর একটা সত্তার বসবাস, তা তো আগে বুঝতে পারেনি ন্যান্সি। যদি বুঝতে পারতো তাহলে কখনোই তাকে বাঁচাতো না। দৃষ্টি ঘুরিয়ে আপন মানুষগুলিকে এক নজর দেখে নিল, তাদের ব্যথাতুর মুখগুলো। ছ্যা, এই ছেমড়ি অপেক্ষা করায় খালি। ওরে মাতারি, ধৈর্য বলতে আফ্রিদের কিছু নেই, তাড়াতাড়ি হ্যাঁ বল। ন্যান্সি ঠোঁট কামড়ে কেঁদে ফেলল, অসহায় লাগছে খুব। রিন রিন গলায় বলল, ছাড়ুন ওদের, আমি আপনাকে বিয়ে করব, ওদের ছাড়ুন। সহসা তন্নিকে ছেড়ে দিল আফ্রিদ। হাত বাড়াতে অ্যালকোহলের বোতলটা নিয়ে এলো ঈশান। এমন মনে হচ্ছে হাতে কোনো ময়লা লেগে আছে। হাতে অ্যালকোহল ঢেলে দিল ঈশান। হাত ধুয়ে সেই অ্যালকোহল ঢকঢক করে খেয়ে ফেলল আফ্রিদ। দ্যাটস মাই গার্ল, তুমি যতক্ষণ আমার থাকবে তোমার প্রতিবেশী বাপ মা বোন সুরক্ষিত থাকবে। যাওয়া যাক। এই বাড়িটা যেন প্রথমে দেখাতে মন কেড়ে নেয়। চারপাশ জুড়ে গভীর কালো রঙের দেওয়াল, যার গায়ে সূক্ষ্ম খোদাই করা নকশা। কালোর মাঝে রক্তিম লালের ছোঁয়া এমনভাবে মিশেছে যে একবার চোখ ফেরালে বারবার তাকাতে মন যায়। বাড়ির বাইরে একপাশে দাঁড়ানো করা আছে রোলস রয়েলের ফ্যান্টম আর ল্যাম্বরগিনি অ্যাডভেঞ্চার। পাশেই গোলাপের বাগান, সারি সারি গোলাপ গাছ, তাতে ফুটে উঠেছে লাল গোলাপ। বাড়ির ভেতরে ঢুকতে নজর দেয় ডান দিকে কিছুটা দূরে কাঠের খোদাই করা তাকের দিকে। পেছনে লাল ভেলভেটের নরম আভা, আর তাতে সারি সারি সাজানো দামি মদের বোতল। কাচের গ্লাসগুলো সূক্ষ্মভাবে রাখা, সামনে রাখা উঁচু চেয়ারগুলো মখমলে লাল গদিতে ঢাকা। বসতেই মন চাইবে। রান্নাঘরটা আরও বেশি পরিপাটি করে গুছিয়ে রাখা। অনেকগুলো মেয়ে সার্ভেন্ট নিজেদের কাজ করতে ব্যস্ত। কালো কাঠের আলমারি, সোনালি হাতল আর দেওয়ালে রক্তিম মার্বেল নকশা, সব মিলিয়ে এক অদ্ভুত সৌন্দর্য। কাউন্টারে একপাশে সাজানো তাজা হলুদের গাছপালা, যেগুলো কালো আর লালের মাঝে প্রাণের রং যোগ করেছে। সামনে লম্বা একটা ডাইনিং টেবিল রাখা, টেবিলের পিছন দিকে বড় একটা জানলা, আর ছোট ছোট সবুজ আর্টিফিশিয়াল গাছগুলো। ন্যান্সি পিটপিট করে তাকাচ্ছে চারিদিকে। এটা কি আদতে কোনো সাধারণ বাড়ি? শোবার ঘরে পা রাখতে মনে হয় কল্পনার ভেতরে ঢুকে পড়ছে। কালো কাঠের সুন্দর খোদাই করা চার পোস্টের বিছানা, যার উপর গাঢ় লাল
মখমলে গদি বা বালিশ। বিছানার চারপাশে ছড়িয়ে আছে লাল গোলাপি পাপড়ি আর সবুজ লতাপাতা। দেওয়ালগুলো বেয়ে উঠছে সবগুলো আর্টিফিশিয়াল। পাশে সোনালি ঝাড়বাতির নরম আলো ঘরে ছড়িয়ে পড়েছে। পুরো বাড়িটায় এমন কালো, লাল আর সবুজের মিশেলে যেন এক অন্য জগতের অনুভূতি। ন্যান্সি চমকালো। আজ পর্যন্ত সে দেখেনি কারো বাড়িতে এমন কালো, লাল, সবুজের তৈরি। এই জানকির বাচ্চা, মহল পছন্দ হয়েছে? আলফ্রেদের ভড়কি কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল ন্যান্সি। পছন্দ না হলে এই পুরো বাড়ির ডিজাইন চেঞ্জ করে দিব। ন্যান্সি ফুসতে ফুসতে বলল, আপনার কোনো কথার অর্থ বুঝতে পারছি না। এত বড়লোক মানুষ আমার পিছনে পড়ে আছেন কেন? কি সমস্যা? আফ্রিদ দাঁত দেখিয়ে হেসে বলল, পিছনে পড়েছিলাম উপরে উঠবো বলে। সামথিং সামথিং বে। থমথমে মুখ করে তাকালো ন্যান্সি। আপনার মতো বেয়াদব মানুষ আমি একটাও দেখিনি। প্রাণ বাঁচানোর বদলে এভাবে বদলা নিচ্ছেন? আফ্রিদ এগিয়ে এসে লম্বা হয়ে শরীরটা ছেড়ে দিল নরম বিছে। বান্দি, তোকে জ্ঞান শুনতে শুনতে বিজ্ঞানী হয়ে গেছে। ঘৃণিত দৃষ্টিতে তাকালো ন্যান্সি। চিনতে পারছে না এই পুরুষটিকে। বেশি কথা বলিস তুই। কাল বাদে পরশু আমাদের বিয়ে, সেটা নিয়ে ভাব। ন্যান্সি সাপের মতো ফোঁস করে তাকালো। যাকে আমি চিনি না জানি না তাকে কেন বিয়ে করতে যাব? সহসা উঠে বসলো আফ্রিদ। ঠোঁট উল্টে বলল, যা দুষ্টু। এমন বলে না হবু, বুকে লাগে। চলো পরিচিত হই। দুপা পিছিয়ে গেল ন্যান্সি। আমার থেকে পালাচ্ছ কেন বউ? হোয়াই? ন্যান্সি পাশে থাকা গ্লাসটা তুলে আছাড় দিল আফ্রিদের দিকে। হাতে আকস্মিক ব্যথা পেয়ে কাকিয়ে উঠল। গর্জে উঠে সে, বান্দির বাচ্চা, ব্যথা পাইবে? জানোয়ার কোথাকার। ন্যান্সি এক দৌড়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচের দিকে ছুট লাগালো। একটা অপরিচিত মেয়েকে দেখে বাকি সদস্যরা চমকে উঠল। ওই মাতারি, বাইরে পা রাখলে তোরে খাইছি। আফ্রিদের ভয়ঙ্কর ডাকে পিছু ফিরে তাকালো ন্যান্সি। এটা বোধহয় তার ভুল। বাঘের মতো লাফ দিয়ে এসে ধরে ফেলবে নিজের শিকারীকে। ছাড়ুন আমায়। আপনার মতো অসভ্য মানুষের সাথে আমি থাকতে চাই না। ছাড়ুন বলছি। চুপ শালি, বেশি কথা বলে। ন্যান্সিকে এক প্রকার কাঁধে তুলে নিল আফ্রিদ। হনহন করে চলে গেল। স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে সবাই তাকিয়ে আছে। টুপ টুপ করে বৃষ্টি পড়ছে বাইরে। কাদা জমে আছে আশেপাশের রাস্তা। সামনে একটা বড় নদী। এটাকে মৃত্যুপুরী বলা যায়, কারণ এখনো পর্যন্ত যারা এসেছে তারা আর কেউ বেঁচে ফিরতে পারেনি। পাশে একটা পরিত্যক্ত গোডাউন রয়েছে। সাদা সাদা কিছু পাউডার দেখা যাচ্ছে। একটা লোক সামনে বসে আছে, মার্কো। শওকত নামের লোকটা পাউডার হাতিয়ে বলল, খাঁটি মাল, আপনি টেস্ট করে দেখতে পারবেন স্যার। কার্লোসকে ইশারা করতে সে পাউডার সাজিয়ে দিল মার্কোর দিকে। মার্কো সেটা নিল। চোখ বুজে স্বর্গসুখ গ্রহণ করলো মনে মনে। নাইস। শওকত স্বস্তির নিঃশ্বাস ফেলল। বলছি তো স্যার, খাঁটি মাল। আপনি চাইলে এমন মাল বাংলাদেশে আর পাবেন না। বাঁকা আসলো মার্কো। আই নো দ্যাট, বাট আমি রিজেক্ট জিনিস ইউজ করি না। শোনিত দৃষ্টি ফেলে শওকত। মানে স্যার? বসা থেকে উঠে দাঁড়ালো মার্কো। প্যান্টের পকেট থেকে বের করলো তার রিভলভার। আমার সাথে ডিল করার আগে তুই ঠিক কার কার সাথে ডিল করেছিলি সবটা জানা। ইভেন এটাও জানি সবাই তোকে কিভাবে রিজেক্ট করেছে। মোস্ট ইম্পর্টেন্ট, তুই আমার শত্রুর সাথে ডিল করছিস, সেও রিজেক্ট করছে। এই মার্কো তো কখনো রিজেক্টের জিনিস নেয় না, আর না তার সাথে ডিল করে। শওকত কিছু বলবে তার পূর্বে বুকে ঠায় ঠায় দুটো বুলেট ভরে দিল। তুই আমার জানের জান, পরাণের আখ্যান। তুই আমার থেকে পালাতে চাস? দিস ইজ নট ফেয়ার। বাই দ্য ওয়ে, আগে বাসরটা সেরে ফেলে তারপর না হয় বিয়ে করব। আফ্রিদের ঠান্ডা মাথায় বলা কথাগুলো বিষাক্ত তীরের ফলার মতো এসে বুকে বেঁধে ন্যান্সির। ছিটকে দূরে সরে এলো ন্যান্সি। মস্তিষ্ক কেমন যেন থেমে গেছে মনে হলো তার। ভাবতে পারছে না কিছু। দেখুন, আপনি আমাকে ছুবেন না। আমি কিন্তু পবিত্র। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ফেললে আফ্রিদ। দেখো, আমি তোকে ছুবই, কারণ আমি ভীষণ অপবিত্র। আফ্রিদের অযৌক্তিক কথায় ক্ষিপ্ত হলো ন্যান্সি। আপনি কি চাইছেন আফ্রিদ হোসেন? সমস্যা কোথায় আপনার? ঘাড় বাঁকালো আফ্রিদ। তোমাকে চাইছে, আই নিড ইউ। আর তুমি যদি আমার না হও তাহলে প্রবলেম আছে। আর সেই প্রবলেম ফেস করবে তোমার প্রতিবেশী বাপ। নিশ্চুপ ন্যান্সি প্রতি উত্তরে কী বলা যায় খুঁজে পেল না। আফ্রিদ তার আর ন্যান্সির মধ্যখানে দূরত্ব ঘুচিয়ে ফেললো মুহূর্তে। ছুঁয়ে ফেললো ন্যান্সির কোটিদেশ। হকচকিয়ে গেল ন্যান্সি। ভালো ব্যবহার করেছে তার মানে এটা নয় আফ্রিদ হোসেন সবসময় ভালো আচরণ করবে। আমার থেকে পালানোর চেষ্টা করলে বাকিদের কেটে পিস পিস করতে বিন্দুমাত্র সময় লাগবে না। আফ্রিদের শীতল হুমকিতে স্তব্ধ ন্যান্সি। আপনি এটা করতে পারেন না।
ওষ্ঠ পাখি হাসলো। আফ্রিদ ঠোঁট গোল করে ন্যান্সির পুরো মুখশ্রীতে ফু দিতে লাগলো। ফিসফিস করে মৃদুস্বর বলল, সব পারি পাখি, তাই বলছি ভালো মেয়ের মতো বিয়ের প্রস্তুতি নাও, নয়তো। থেমে গেল আফ্রিদ। সরে এলো ন্যান্সি। দৃষ্টিজোড়া ফ্লোরে বিচরণ করছে তার। আফ্রিদ উল্টো ঘুরে হাঁটতে লাগলো। যেতে যেতে গলা ছেড়ে বলল, ওয়াশরুমের ডান দিকে আর একটা কবাটে সব কিছু আছে। আধ ঘন্টা সময় নিলাম, ফ্রেশ হয়ে নিচে আসো, না হলে আমি ফ্রেশ করাতে আবার উপরে আসবো। তীব্র রাগ নিয়ে দাঁড়িয়েছে নান্সি। রুমটা খুব বড়। পাশে ওয়াশরুম থেকে কাবাট খুলতে মেয়েলি জামাকাপড় দেখে কিঞ্চিত অবাক হলো নান্সি। এর আগেও কি এই নারী সঙ্গ পেয়েছিল নাকি? নাহলে এত ড্রেস? মনের মধ্যে সন্দেহের বীজ বপন হলো। আইঢাই করে হলুদ রঙের একটা ড্রেস নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায় সে। ওয়াশরুমটা একটা বড় বেড রুমের থেকে কম নয়। সব কিছু বিদেশি এক্সক্লুসিভ জিনিসে ভরপুর। আশ্চর্যের বিষয় হচ্ছে বাথটাবটা লাল রঙের। ওই যে বললাম, এই পুরো বাড়িটা কালো, লাল আর সবুজের মিশেলের তৈরি। দেওয়াল জুড়ে কালো রং বিচরণ করছে। বাথটাবের ঠিক পাশে পিলারগুলোকে আর্টিফিশিয়াল সবুজ পাতায় সাজানো। ন্যান্সি দীর্ঘশ্বাস ছেড়ে শাওয়ার অন করলো। ক্লান্ত শরীরটা পানির ছিটে পড়তে সব ক্লান্তি যেন ধুয়ে গেছে। ড্রয়িং রুম জুড়ে পিনপত নীরবতা। সোফার পায়ের উপর পা তুলে আয়েশ করে বসে আছে আফ্রিদা হোসেন। একের পর এক সিগারেট টেনে চলছে। তার ঠিক সামনে বসে আছে তার মা মাহমুদা হোসেন। মাহমুদা হোসেনকে মোটেও মনে হচ্ছে না আফ্রিদের মা। পরনে একটা স্লিভলেস ব্লাউজের সাথে কালো রঙের শাড়ি। মুখের বয়সের ছাপ বলতে কিছু নেই। এক গাদা মেকআপ করে আসেন। ভাইয়ের পাশে আইঢাই করে দাঁড়িয়েছেন ফাহমিদা। পরনে সাদা টপস আর কালো রঙের জিন্স। আফ্রিদের পরিবার বলতে মা, বোন আর ছোট ভাই সাব্বির হোসেন, নীলাদ্রি হোসেন এবং তার স্ত্রী কল্পনা। কল্পনা কিচেন থেকে এক কাপ কফি হাতে বেরিয়ে এলো। নাটক দেখতে হবে এখন। ঠিক কি নাটক চলছে তা দেখতে হবে। হোয়াট ইজ দিস আফ্রিদ? কে ওই মেয়েটা? আর তুমি বা ওকে এখানে কেন নিয়ে এসেছো? আফ্রিদ নিরুত্তর। সিগারেট শেষ টান দিয়ে অদূরে ছুঁড়ে ফেললো বাকি অংশটুকু। ফুরফুর মেজাজে বলল, তোমার বউ মামাম, আমি বিয়ে করতে চলছি, সব কিছু আয়োজন করো। হোয়াট? বিস্ফোরিত চোখে চাকালো মাইমুনা হোসেন। ওরকম সাধারণ একটা মেয়েকে নাকি তার ছেলে বিয়ে করতে চেয়েছে? হোয়াট আর ইউ কিডিং রাবিশ আফরিদ? কি আজে বাজে কথা বলছো তুমি? তুমি ওই মেয়েকে বিয়ে করবে? সিরিয়াসলি? অগ্নি চোখে তাকায় আফরিদ। তার দৃষ্টি দমে গেল। তিনি, ওকে ফাইন, বিয়ে করবে ঠিক আছে, কিন্তু ওই মেয়ে কেন? আরও কত সুন্দরী মেয়ে আছে, তাদের রেখে ওকে কেন? আফরিদ প্রত্যুত্তরে কিছু বলার প্রয়োজন করল না। ছোট ছোট পা ফেলে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো ন্যান্সি। দৃষ্টি বুলিয়ে ড্রয়িং রুমে থাকা সদস্যদের দেখছে আর চোখে। আফরিদ আরও একটা সিগারেট শেষ করে এর মধ্যে ন্যান্সিকে নিচে আসতে দেখে একগাল হেসে ফেলল। এই নিষ্পাপ হাসিটা বোধহয় শুধু ন্যান্সির বেলাতে আসে। তাকে দেখে ভীষণ হাসি পায় আফ্রিদের। আমার হলুদ পরে এসে গেছে, আহা জানকি বাচ্চা, আয় আয় আয়। ন্যান্সি কম্পিত চিত্তে এগিয়ে এলো। ন্যান্সি আশ্চর্য হচ্ছে, এতগুলো মানুষ থাকা সত্ত্বেও কেউ কিছু বলছে না তাকে। ন্যান্সি আফ্রিদের নিকট যাওয়া মাত্রই উঠে দাঁড়ালো। আফ্রিদ মাহমুদা এহসানকে দেখে বলল, মাই মম, ও সিস্টার, আর নীলাদ্রি আমার ভাই, আর এবং ভাইয়ের বউ কল্পনা। তোমরা আর একজন দেবর আছে সাব্বির, আপাতত বাড়িতে নেই। ন্যান্সি এক পলক সবাইকে দেখেছিল। সবাই বেশ স্টাইলিশ। এখানে বোধহয় সবচেয়ে বেশি স্টাইলিশ মাহমুদা এহসান। তার সাজসজ্জা দেখে বোঝা যাচ্ছে। আফরিদ মৃদু হেসে বলল, ও হচ্ছে ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা, আমার অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা, আমার উঠবি ওয়াইফ। ন্যান্সি কিছু বলল না, নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছে। মাহমুদ হাসান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ন্যান্সির দিকে। আসলে কি তোমাকে বিয়ে করতে চায় আফরিদ, নাকি ভয় দেখাচ্ছে? ন্যান্সি চট করে মাথা তুলে তাকালো মাহমুদা আহসানের দিকে। তড়িঘড়ি করে এগিয়ে গেল ওনার দিকে। আপনি একদম ঠিক ধরেছেন। আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই না, কিন্তু উনি আমাকে জোর করছেন। মাহমুদা আহসান বিস্মিত নয়নে তাকালো আফরিদ দিকে। হোয়াট ইজ দিস আফরিদ? এ তো তোমাকে বিয়ে করতে চায় না, তাহলে তুমি ওকে কেন জোর করছো? রাগে দাউ দাউ করে জ্বলছে আফ্রিদের মস্তিষ্ক। চাপা ক্ষোভ নিয়ে বলল, তুই আমাকে বিয়ে করতে চাস না? নো। এক পা এগোলো আফ্রিদ। সহসা পিছিয়ে গেলো ন্যান্সি। সত্যি বিয়ে করতে চাস না? আতঙ্কিত হয়ে যাচ্ছে ন্যান্সি। আত্মা কাঁপছে। তা ধরা গলায় বলল, সত্যি আমাকে বিয়ে করতে চাস না? না না না। একটা থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব। ভ্যাবাচাকা খেয়ে গেলো ন্যান্সি। সে কোন অসভ্যের পাল্লায় পড়ছে? কখনো শুনছেন মানুষের পেটের ভেতরে? উহ, এটা হচ্ছে। বাড়ির চারপাশটা
উম, নীরবতা এমনভাবে জমে আছে, বাইরের পৃথিবীর এর অস্তিত্ব ভুলে গেছে। ভারী পর্দার ভেতরে ঢুকলে গায়ে লাগে এক অদ্ভুত রক্তগন্ধ, অদ্ভুত এক পচা ঘামের মিশ্রণে তৈরি শ্বাসবিরতি পরিবেশ। স্লান আলোয় ঘর জুড়ে ছায়ার নড়াচড়া। ঘরের মাঝখানে দাঁড়িয়ে মন্টু দাস আর গোলাম মোস্তফা, তাদের চোখে কোনো অনুভূতির চিহ্ন নেই, শুধু হুকুম ছুড়ে দেওয়াল শীতল আভ্যাস। হাতের ইশারায় তারা নির্দেশ করছে আর বাকিরা নিঃশব্দে কাজ করছে। একপাশে সারি সারি করে রাখা আছে মৃতদেহ, নিথর প্রাণহীন, তবুও তাদের শরীরে এখনো ব্যবহার হচ্ছে এক ধরনের ভয়ঙ্কর খেলার গুটি হিসাবে। ধারালো ছুরি দিয়ে পেট চিরে ভেতরে গুজে দেওয়া হচ্ছে ছোট ছোট প্যাকেটে। রক্তের ধারা ধীরে ধীরে মেঝেতে ছড়িয়ে পড়ছে। লোকগুলোর মধ্যে একজন সেই রক্ত মুছে চলছে একটু পরপর। ড্রাগস ভরা এগিয়ে আসছে আরেক দল, তারা নিঃশব্দে একই পথে ঢুকে দিচ্ছে ক্ষুদ্র বোমা। এই কাজের জন্য ব্যস্ত দুটি মুখ, কামাল, যারা হাতে কাঁপে না একবারও, আর মিস্টার অ্যালবার্ট, পেছনে এক ডাক্তার, ডাক্তার বলে ভুল হবে, একজন সায়েন্টিস্ট, নিউক্লিয়ার সায়েন্টিস্ট। তার কাজে হচ্ছে পরমাণু নিয়ে রিসার্চ করা। তারা নয়, আরও অনেকগুলো সায়েন্টিস্ট উপরে হলে বন্দি করে রাখা আছে। এই মুহূর্তে দুজন সায়েন্টিস্টকে বন্দি করে নরক ঘরে টেনে আনা হয়েছে। আলবার্টের চোখে আতঙ্ক, অনিচ্ছার ছাপ, কিন্তু চারপাশে সশস্ত্র পাহারার সামনে তার প্রতিরোধ করার সাহস নেই। সুই সুতো, রক্ত আর সার্জারির যন্ত্রপাতি মিলে পুরো ঘরটাকে পরিণত করেছে এক অন্ধকার অপারেশন থিয়েটার। আকস্মিক একটা লাশ পড়ে গেল ফ্লোরে। চিৎকার করে উঠল গোলাম মোস্তফা, শালা পোলা, দেইখা কাজ করতে পারিস না? একটা লাশের কিছু হলে তোর জানটা বড় ছেলের কাঁচা কামড়ায় খেবে। পোলা, মাফ করেন ভাই, আমি এক্ষুনি তুলছি। খানিক বাদে ডাক পড়ল মন্টুর আর গোলাম মোস্তফার। কালো রঙের একটা বড় সড়ো হুডি জড়িয়ে ভেতরে প্রবেশ করছে আগন্তুক। পরনে কালো রঙের হুডি, চোখে চশমা, মুখে মাস্ক, আবয়বে আবরণে মোড়ানো। সবচেয়ে অদ্ভুত বিষয়, তার তর্জনী আঙ্গুলে ঈগল পাখির দুটো আকৃতির ছোট আংটি, যেটা মাথাটা বড্ড ধারালো আর তীক্ষ্ণ, ছোট্ট শিকারির ঠোঁট, আর সেই ঠোঁটের ভিতরে লুকিয়ে রয়েছে। আংটির মাথার অংশ অতি ক্ষুদ্র এক চেম্বার, যেটা বাইরে থেকে ধরা যায় না। ঈগল মুখের ধারালো ঠোঁটটা এক প্রকার সূক্ষ্ম ক্যাপসুলের মতো বানানো হয়েছে, ভেতরে এক তরল আকারে ভরা বিষ। একবার ঠোঁটে চাপলেই ক্ষুদ্র সূচের মতো ফোঁটা বেরিয়ে আসবে, আর যার শরীরে রাখবে সেকেন্ডের মধ্যে মৃত্যু নিশ্চিত। চমৎকার বিষয় হচ্ছে, এই আগন্তুক আর আন্ডারে কাজ করা প্রতিটি গার্ডের ঘাড়ে এই ঈগল পাখির মুখ আকৃতির ট্যাটু হিসেবে বানানো হয়েছে। সেই ট্যাটু দ্বারা বোঝা যায় এই মানুষগুলো এই সিক্রেট লোক। তাদের দেখে দুজনে তটস্থ ভঙ্গিতে সালাম দেয়। লোকটা ভড়কি কণ্ঠে বলে, কাজ কত দূর? মন্টু দাস কাঁপা কাঁপা গলে বলেন, কাল সকালের মধ্যে হয়ে যাবে স্যার। আগন্তুক বাজ পাখির ন্যায় দৃষ্টি বোলায় পুরো রুমে, চারিদিকে শুধু কাটাছেঁড়া লাশ আর লাশ। কালকের মধ্যে যেন কাজ শেষ হয়, সন্ধ্যার সবগুলো কি ডেলিভারি দিবি? মন্টু উপনিস মাথা দোলায়। তৎক্ষণাৎ রক্ত পরিষ্কার করে লোকটা রক্ত পরিষ্কার করতে করতে এগিয়ে এলো মপ নিয়ে। কিছু রক্ত ছিটকে পড়ে আগন্তুকের হুডিতে। অগ্নিদগ্ধ হলো সে। চোখে মুখে এক আতঙ্ক। কেঁপে উঠল ছেলেটা। গোলাম মোস্তফা খ্যাক করে উঠল, এই দেখে কাজ করতে পারিস না, দিলে তো স্যারের জামাটা নষ্ট করা। স্যার, আপনি দয়া করে রাগ করবেন না, আমি। হাতের ইশারায় গোলাম মোস্তফাকে থামিয়ে দিল আগন্তুক। ইটস ওকে, ওকে, মনোযোগ দাও সবাই। কালো রঙের ভারী দুটো সোফা পাশাপাশি সাজানো। স্থানটি আভিজাত্যের আবরণে ঢেকে আছে। পাশে সাজানো গদিগুলো অনেক লাল রঙের, অনেক উজ্জ্বলতা আভা কালো গভীরতার সাথে মিশে এক অনন্য বৈপরীত্য তৈরি করছে। সোফাগুলোর ঠিক সামনে বিস্তৃত বড় একটা সুইমিং পুলের পানির স্বচ্ছতা এত নিখুঁত যে কালো ও লালের মিশ্রণে অবয়ব নিখুঁতভাবে প্রতিফলিত হচ্ছে তার গভীরে। কখনো মনে হয় পানির লাল আভা ছড়াচ্ছে, আবার কখনো কালো রং ঢেকে যাচ্ছে, মনে হচ্ছে রঙের খেলা চলছে। পুল পেরিয়ে কিছুটা এগোলে সামনে খুলে এক বিশাল ব্যালকনি, প্রশস্ত মুক্ত, যেখানে দাঁড়ালে বাতাসে স্পর্শে ছুঁয়ে যায় মনকে। ব্যালকনির দণ্ডায়মান পিলারগুলো প্রকৃতির সাথে একাত্ম হয়ে গেছে। চারপাশে মোড়ানো আছে আর্টিফিশিয়াল সবুজ লতাপাতা, যা সূর্যের আলোয় মৃদু ঝিলিক উঠে হতে। ব্যালকনিতে দাঁড়াতে চোখ ভেসে হচ্ছে মুক্ত সীমাহীন নীল আকাশ। ব্যালকনিতে দাঁড়িয়েছে ন্যান্সি। পালানোর ফন্দি করছে সে। কীভাবে পালাবে এখান থেকে ভেবে পাচ্ছে না। ও মাই গড, অঞ্জেলা, শেষমেশ আমার থেকে বাঁচতে সুইসাইড করতে চাচ্ছ?
পেছন থেকে আফ্রিদের কথা হতভম্ব। দুই হাত ভাঁজ করে বুক গুজে হেসে বলল, মন তো চাচ্ছে আপনাকে এখান থেকে ফেলে দেই। গা দুলিয়ে হেসে উঠল আফ্রিদ। আরাম করতে গিয়ে বসলো সোফাটায়। সেন্টার টেবিলের উপর থেকে সিগারেটে নিয়ে লম্বা টান দিয়ে বলল, লিখবো তোমার হাতে আমি আমার মরণ। চোখ পাকিয়ে তাকালো ন্যান্সি। হুইস্কির বোতলে চুমুক দিয়ে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, প্রচণ্ড রাগ লাগছে ন্যান্সির। আনমনা জোড়া নিবন্ধ করলো। আফ্রিদের কাঁধের কাছে শার্টের উপর কেমন লাল লাল দাগ লেগেছে, এমন মনে হচ্ছে রক্ত। আপনার শার্টে এসব কি? আফ্রিদ দেখলো লালচে দাগটা, দেখার পর ভাবুক হলো। আচানক হেসে বলল, তোর লিপস্টিকই দেখ। জানকির বাচ্চা, চলো বাসর করে ফেলি। বাসর করতে দেরি হলে আমার বংশধর আসতে দেরি হয়ে যাবে। শিট! লজ্জায় নাক মুখ কুঁচকে নিল নানসি। এরকম বান্দাকে কেন সে আল্লাহর কাছে রেখেছে সেটাই ভেবে পায় না। বিরক্তি হয়ে চলে যেতে চাইল ন্যান্সি। আফ্রিদকে পাশ কাটিয়ে সামনে যেতে চাইলে পা লম্বা করে ফেলে আফ্রিদ। হোঁচট খেয়ে সুইমিং পুলের পানিতে পড়ে যায় ন্যান্সি। হেসে কুটি কুটি অবস্থা। আফ্রিদের পানিতে হাবুডুবু খাচ্ছে ন্যান্সি। বাঁচান আফ্রিদ, বাঁচান, আমি সাঁতার জানি না। বসা থেকে উঠে এসে ঠিক পুলের পাশে বসলো। অসহায় মুখ করে বসলো। আগে বলো তুমি কার? বল বল বল, তুই কারবে বান্দি? পানিতে হাবুডুবু খাচ্ছে ন্যান্সি। নিঃশ্বাস নিতে পারছে না। আফ্রিদের ভাবান্তর নেই। ন্যান্সি নাকানি চুবানি খেতে খেতে বলল, আমি আমি আফ্রিদ হাসানে। ঘাড় বাঁকালো আফ্রিদ। অট্টহাসিতে ফেটে পড়ল আফ্রিদ। দ্যাটস মাই গার্ল। সহসা পানিতে হাত বাড়িয়ে আফ্রিদকে আঁকড়ে ধরল ন্যান্সিকে। আফ্রিদকে দু হাতে জড়িয়ে ধরে আছে ন্যান্সি। ছেড়ে দিলে যেন ডুবে যাবে। হাঁপাতে হাঁপাতে ক্ষোভ নিয়ে বলল, আপনি এমন করছেন কেন? কি চাই, কেন বলুন? আফ্রিদ গা দুলিয়ে হেসে ফেলল। সুর টেনে বলল, তোমার চরণ ধরব। উহ, দেখলে বুক ধুক ধুক করে। বুক দুধে আলতা তোমার রূপ, কাছে আসতে মন চায়। ইউ লুক লাইক নায়িকা নায়িকা। ওষ্ঠজোড়া ফাঁক হয়ে গেল ন্যান্সি। বেয়াদব, বেয়াদব খচ্চর লোক একটা। সহসা পানি থেকে উঠে এল ন্যান্সি। মাতারি বললাম তো, কেন এমন করছিস? আচ্ছা আব্বু, সত্যি করে বলো তো আফ্রিদ হোসেনকে আর কেনই বা আপুকে নিয়ে গেছে? তন্নির কথায় ভরকালো মামুন হায়দার। কানের পিঠ বেয়ে গড়িয়ে পড়ল শীতল নোনা পানি। হাতের উল্টো পিঠ কপালে ঠেকে বসলো। জানি না আফ্রিদ হোসেন কেন এসব করছে। তন্নির ভীষণ সন্দেহ হচ্ছে নিজের বাবার উপর। কেন জানি না মনে হচ্ছে মামুন হায়দার সব জানেন, সব কিছু, অথচ কিছু বলছেন না। কেনই বলছেন না সেটাও বুঝতে পারছে না। আচানক খ্যাক করে বলে উঠলেন আফিয়া হায়দার, তুই এখানে কি করছিস তন্নি? যা দ্রুত গতিতে ব্যাগ গোছানো শুরু কর। তন্নি বিস্ময়িত চোখে তাকায় মায়ের দিকে। অবাক কণ্ঠে শুধু, গোছাবো মানে? আমরা কোথায় যাচ্ছি? চোখ গরম করে তাকালো আফিয়া হেদার। খিটখিট মেজাজ নিয়ে বলল, আমরা এই শহর ছেড়ে চলে যাচ্ছি, তুই গিয়ে তৈরি হ। তন্নির মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু। তাহলে তারা শহর ছেড়ে চলে যাবে, তাহলে নান্সির কী হবে? কিন্তু মা, তাহলে ইলহাম আপুর কী হবে? তোকে ভাবতে হবে না ইলহামকে নিয়ে, যেটা বলছি সেটা কর। তন্নিকে রীতিমতো ধমক দিয়ে পাঠিয়ে দিল। আমি জানতাম একদিন না একদিন এরকম দিন আসবে। হলো তো তোমার শান্তি, আরও করো ইলহাম ইলহাম। এমন বোঝো ঠেলা, ওই মেয়ের জন্য শেষমেশ আমাদের শহর ছাড়তে হচ্ছে। থমথমে মুখ করে ড্রয়িং রুম থেকে চলে গেলেন আফিয়া হায়দার। মামুন হায়দার আজও মনে আছে সেই ছোট ছোট হাত যখন নিজের মুঠোয় নিয়েছিল। সেদিন থেকে ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলিনা তার দায়িত্ব এসেছে। সে যথাযথ পালন করছে নিজের দায়িত্ব করার। অথচ শেষমেশ কী হলো? এহসান মঞ্জিল আজ যেন উৎসবের ঢেউ। বিশাল বাড়িতে সেজে উঠছে এক আধুনিক আভায়। চকচকে ক্রিস্টাল শ্যাডেলিয়ারগুলো ছড়িয়ে পড়ছে সোনালি আলো। ঝুলছে ভেলভেট কার্টেন। আর লম্বা হলওয়ে জুড়ে ফ্রেশ ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট। এক বর্ণিত বাগান এসে দিয়েছে ঘরের ভিতর। প্রবেশপথে রাখা হয়েছে গোল্ডেন আঁচ, ডেকোরেটর উইথ ফেয়ারি লাইটস অ্যান্ড আইভরি ড্রেপস, যা চোখে পড়লে মনে হয় যেন রয়্যাল ওয়েডিং মেনুতে এসে পড়ছে। সকালের ব্যস্ততা তুঙ্গে। ড্রিম লাইট, ট্রিমিস্টিং লাইটস লাগানো বাগানের গাছে। ক্যাটারিং স্টাফ সাজাচ্ছে সিলভার কাটলিতে আর 5 চায়না প্লেটস। আর স্টেজ ডেকোরেতে ক্রিস্টাল ব্রেকআপের সাথে পিচ অ্যান্ড শ্যাম্পেন টোনের ড্রেপ মিলিয়ে তৈরি করছে ড্রিমের একটি স্টেজ। কিছুক্ষণের মধ্যে আসবে বিখ্যাত ড্রেস ডিজাইনারের টিম, যাদের হাতে তৈরি হবে কনের এক্সক্লুসিভ লেহেঙ্গা আর
ডিজাইনার পার্সোনালি অ্যাপ্রুভ করছে আফরিদ হোসেন। তবে এই এক্সট্রা ভ্যাগেন প্রিপারেশন, ইম্পোর্টেড ডেকোরেটর আর রয়্যাল টাচ সত্ত্বেও মাইমুনা হাসানের মনে এক অদ্ভুত শূন্যতা। চোখে মুখে হালকা হাসি থাকলেও তার অন্তরে যেন বিষ ঢেলে দিচ্ছে। ফিসফিসিয়ে বলছে, সব কিছু এত গ্র্যান্ড হলো, ছেলের বউটা তো আর গ্র্যান্ড হলো না। পাতি একটা মেয়েকে বিয়ে করার জন্য কেন এই আফরিদ উতলা হয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছে না। রুমের ভেতরে দেওয়ালে দেওয়ালে আফরিদ এহসানের ছবি টাঙানো, তাও আবার সেই ছবি নয়, স্কাই ড্রাইভিংয়ের ছবি। কোনোটা হেলিকপ্টারে জাম দিচ্ছে, কোনোটা প্লেনের পিছলে জাম ডোর খেলা, সেখান থেকে জাম করছে। কি আশ্চর্য, এই লোকের কি ভয় টয় নেই? আগে তো রিলস ভিডিওতে দেখতো মানুষজন শখ করে স্কাই ড্রাইভিং করে, আর এখন তো আফরিদ এহসান মারাত্মকভাবে আসক্ত এটার প্রতি। এই তো কিছুক্ষণ আগে ফাহমিদের সাথে কথা হলো, সে বলল আফরিদ নাকি কিছুদিন পর পর দেশে এই দেশ ওই দেশ ঘুরে বেড়ায় একমাত্র স্কাই ড্রাইভিং করার জন্য। রুমে চুপচাপ বসে আছে ন্যান্সি। শীত করেছে ভীষণ, আফরিদের জ্যাকেট জড়িয়ে আছে সে। ওই যে আফরিদ ইচ্ছে করে তাকে সুইমিং পুলে ফেলে দিয়েছিল, তারপর থেকে ঠান্ডায় শরীর জমে এসেছে যেন। আফরিদের জ্যাকেটটা কখনোই পরতো না, কিন্তু নিজে বাঁচলে বাপের নাম। আগে বাঁচুক, তারপর আফরিদকে দেখে নেবে। আজ তো বেয়াদব একটা, কি যে আনন্দ পাচ্ছে এসব করে আল্লাহ মালুম। এই বান্দি রে, এই শালি গরিবের নিতা আম্বানি ডিজাইন চলে এসেছে, নিচে চল। আফ্রিদের হেয়ালিপনা মোটেই পছন্দ হলো না ন্যান্সির। বিরক্তির রেশ মিশিয়ে বলল, বিয়ের যখন এতই তাল উঠেছে তখন বাংলাদেশে কি আর মেয়ে চোখে দেখেনি? আমাকে তুলে আনতে হলো। সহসা ডান হাত আফ্রিদের নিজের বুকে চেপে ধরল ন্যান্সি। নাটকীয় ভঙ্গিতে বলল, ইস মাতারি রে, পরাণ যায় জ্বলিয়ে রে, পরাণ যায় জ্বলিয়ে। দুহাত ভাঁজ করে বুক গুজে ন্যান্সি আফ্রিদের বেহুদা কথাগুলো গা পিত্তে জ্বলে ওঠে। আচমকা আফ্রিদ বাচ্চাদের মতো ঠোঁট উল্টায়, বড় লাজুকতার ন্যায় বলে ওঠে, ইস, বাসর ঘরের কথা ভাবলে আমার শরম লাগছে রে অ্যাঞ্জেলিনা। এই শরম মরণ না হয়। বহুরূপী দেখছি, কিন্তু আফ্রিদের মতো বহুরূপী দেখেনি ন্যান্সি। কি অভিনয় জানে! আফ্রিদকে লজ্জা পেতে দেখে কোথাও লজ্জা বোধ হয় লজ্জা পাবে। একটা সত্যি কথা বলবো? বল। ভাবলে বলল আফ্রিদ। ন্যান্সির লম্বা দম নিয়ে বলল, আপনার মতো বেহায়া দুটো দেখিনি। আপনার মা আপনাকে মানুষ করতে পারেনি। নিশ্চুপ আফ্রিদ নিমষ কামড়ে কিছু একটা ভাবলো। এরপর এক গাল হেসে বলল, এটা তুই একদম ঠিক কথা বলছিস। এটা নিয়ে আমিও অন্তত দুঃখী। আমার মম আমাকে মানুষ করতে পারেনি বলে তোকে বিয়ে করছি। তুই আমাকে খাইয়ে দিয়ে বড় করবে, ওকে মানুষ করবি। ওষ্ঠ জোড়া ফাঁক হয়ে গেলে ন্যান্সির মস্তিষ্ক ক্রোধে ফেটে যাচ্ছে রীতিমতো। এবার কি তুমি পায়ে হেঁটে যাবে হবু বউ, নাকি কোলে নিতে হবে? এক পা এগোলে পিছিয়ে গেল ন্যান্সি, হাত উঁচিয়ে বলল, আমি যেতে পারবো। ভূগোল ভরানো হাসিটা ওষ্ঠ খেলে গেল আফ্রিদের। রক্তচোষী ডাইনি কোথাকার, চাইলে কোলে উঠে রক্ত খেতে পারতি, জানোয়ার একটা। আবারও হেসে ফেললে আফ্রিদ। হাসিটা বোধহয় ন্যান্সির সান্নিধ্য পেলে ওষ্ঠ পুট খেলা করে। হনহনিয়ে রুম থেকে বেরিয়ে এলো ন্যান্সি। তার পিছু পিছু আফ্রিদ নিচে আসে। সোফায় বসে আছে ডিজাইনের টিম। ন্যান্সি আসতে তার মাপটা নিতে নিল। এত রং ঢং আগে কখনো করেনি ন্যান্সি। মার্কেটে গিয়েছে, যা ইচ্ছা পছন্দ করে নিয়ে চলে এসেছে এনাম। কিছুক্ষণ পর ডিজাইনার টিম চলে গেল। সোফায় চুপচাপ বসে আছে ন্যান্সি। কল্পনায় এসে পড়ল ন্যান্সির উপর। ওয়াও, তুমি সত্যি ভীষণ লাকি গার্ল নান্সি, না হলে এত বড় প্যালেসের বড় ছেলে বউ হতে পারতে। কল্পনার কথায় বিরক্ত হচ্ছে নান্সি। এমন একটা ভাব করছে যেন নান্সি বলেছে, আমি বিয়ে করতে চাই। ঠিক সেই মুহূর্তে সাব্বির আর নীলাদ্রি বাড়িতে প্রবেশ করে। হে গাইস! সাব্বির আরামসে গিয়ে কল্পনার পাশে বসলো। আবদার শুরু বলল, ভাবি প্লিজ এক কাপ কফি। কল্পনা ওষ্ঠ বাঁকিয়ে হেসে বলল, এক্ষুনি নিয়ে আসছি। কল্পনা কিচেনের দিকে এগিয়ে এলো। সাব্বির আর নীলাদ্রি একসরে বসেছে। কিছুক্ষণ পর আফ্রিদ চলে এসছে। এদিকে মাইমুনা হাসান সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত। ন্যান্সি চমকালো, আশ্চর্য হলো, এটা কি? সহসা উঠে দাঁড়ালো। তাকে দাঁড়াতে দেখে নীলাদ্রি ভুরু কুচকে বলল, কী ব্যাপার, তুমি উঠে গেলে কেন? ন্যান্সি কাঁপা কাঁপা স্বরে বলল, আপনাদের তিনজনের টি শার্টের ছোপ ছোপ রক্তের দাগ কেন? রক্তের কথা শুনে তিনজনে নিজেদের দিকে তাকালো। ন্যান্সি আশ্চর্য হলো। তিনজনে আলাদাভাবে বাড়ি ঢুকছে। ধরলো নীলাদ্রি আর সাব্বির একসাথে এসেছে, কিন্তু আফ্রিদ সে তো অনেক আগেই থেকে বাড়িতে ছিল, শুধু কয়েক ঘন্টার জন্য বাইরে গেছিল। তাহলে তাদের তিনজনের একসাথে টি শার্টের কাঁধে একই জায়গায় রক্তের দাগ। একটু আগে শার্টটা এখনও পড়ে আছে, আফ্রিদে বদলায়নি তার।
নিরাজদি নিশ্চুপ। সাব্বির মিথ্যাচারে খুন করে এসেছে ভাবিজান, তাই রক্ত লেগেছে। সাব্বিরের কথায় বাঁকা হাসলো আফ্রিদ। দুজনে হাই-ফাই। খুনের কথায় শরীরটা কাঁটা দিয়ে উঠল ন্যান্সির। ওই জানকি, এত কিছু জেনে তোমার কী লাভ? রুমে যাও, আপাতত তোমার কাজ শেষ। ন্যান্সি স্তব্ধ। এইবারে মানুষগুলোকে বোঝা বড় দায়, বিশেষ করে এই ভাইদের। কেমন যেন রহস্যে ঘেরা সবটা। অস্ত্রোপচারের নতুন ফন্দি বানানো হয়েছে। গতবারেও সমুদ্র রাস্তার ধরে বহু কালো অস্ত্রোপচার করা হয়েছে, যা রাশিয়ান মাফিয়া ডেরায় ঢুকেছে। সরাসরি রাশিয়ানের সঙ্গে কোনো জলপথ না থাকে অন্য ব্যবস্থা নিতে হবে। স্পেনের উত্তর উপকূলে বিস্কায় উপসাগর, আটলান্টিকার মহাসাগরের অংশ। আটলান্টিক হয়ে জাহাজগুলো ব্রিটিশ চ্যানেল ও উত্তর সাগর পেরিয়ে বাল্টিক সাগরে পড়বে, যেখানে রাশিয়ান সেন্ট পিটার্সবার্গ বন্দর অবস্থিত। এটা মাস্টার প্ল্যান। কার কাজ আজ পর্যন্ত কেউ ধরতে পারে না। এবার জঙ্গলের রাস্তা ধরবে। গতবার ধরতে গিয়েও পারল না পুলিশ ফোর্সরা, কিন্তু এবার আর সেই ভুল করা সম্ভব না। ফোর্স রেডি আছে ইতিমধ্যে। স্পেশাল ফোর্স। আপাতত তাদের প্ল্যান সম্পর্কে কাউকে অবগত করা যাবে না। নিস্তব্ধ এই রাত্রি। বিড়াল ছানার ডাক সত্যি ভয়ানক শোনায়। আচ্ছা, বিড়ালটিকে অন্য কিছুর অস্তিত্ব টের পেয়েছে? বোধহয় হতে পারে। বাইরে থেকে ভেসে আসছে কিছু অদ্ভুত জন্তুর ডাক। রাত্রি 1:30 ছুঁইছি। খটখট করে শব্দ হয়ে চলছে। আচ্ছা, এটা বিশেষজ্ঞ এক পুরুষ। সেই গোপন ঘরের রহস্য বোধহয়। বড় কাঠের টেবিলের উপর একটা লাশ রাখা। অপরিচিত এই ব্যক্তিটি কে? এহসান মঞ্জিলে প্রবেশ করা অতটা সহজ নয়, অথচ এই লোকটা নির্দ্বিধায় তা তো হতে দিবে না। পর্দার পেছনে ছায়ামূর্তি দেখা মাত্র সবটা আন্দাজ করে নিয়েছিল আফ্রিদ শার্পবেন। অতঃপর ধরে নিল এই সিক্রেট কিলারকে। জিজ্ঞাসা করা সত্ত্বেও কিছু বলেনি এই লোকটা। আফ্রিদ চমৎকার হেসেছিল। সেই শরীরে প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে তুলেছিল আগুন থেকে। রাত গভীর, নিস্তব্ধতা চারপাশে মোড়ানো। বৃষ্টির ফোঁটাগুলো জানলার কাছে ধাক্কা খাচ্ছে, যেন সেগুলো সাক্ষী হতে চায় এই রক্তাক্ত পরিণতিতে। আগন্তুকের নিথর দেহ পড়ে আছে কাঠের বড় টেবিলের উপর। এক হাতে এখনো মুঠোবন্দি রাখা একটি ক্লিভার। তার বুকের কাছে ছুরির ক্ষত থেকে ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছে টেবিলের উপর। আফ্রিদ হাসান হাসল। কি বীভৎস এই হাসি! ক্লিভারটা দিয়ে আবারও বুকের ক্ষতখানে আঘাত করলো। খ্যাচ করে চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ল। খুব বড় একটা ছিদ্র তৈরি করলো আফ্রিদ। ধীরে ধীরে ভেতর থেকে ঢুকে হৃৎপিণ্ডটা বের করে আনলো। হাত জুড়ে রক্তে ছড়িয়ে পড়ল। আফ্রিদের চক্ষুদের জল জল করে উঠল। সে কিছু একটা ফিসফিস বলল, আজকে আমি তোর কলিজা ওজন করে দেখব, ঠিক কতটা বড় যে তুই আমার বিরুদ্ধে যাস। ধীরে ধীরে দেহের প্রতিটা অঙ্গ রক্তে মাখামাখি, তারপর থেমে নেই। ছোট ছোট পিস করে সবগুলোকে একটা বড় পাত্রে তুলে নিল। পানি ভর্তি নিয়ে মুহূর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দিল। ফুটন্ত পানিতে শরীরের অংশগুলো ফুটতে লাগলো। টেবিলের ওপর অবহেলায় পড়েছে আগুন থেকে দেহ থেকে এগিয়ে গেল সেদিকের পানে। ফোন বের করে দুটো ছবি তুলল। অতঃপর সেই কাটা মস্তক তুলে দেওয়ালে গেঁথে আরেকটা পেরেকের মধ্য দিয়ে। এ কি তার নতুন পেন্টিং? সারি সারি মস্তিষ্ক ঝুলে আছে। দাঁড়িয়ে রইল লোকটা। চোখে কোনো অনুশোচনা নেই, বরং ঠোঁটে এক অদ্ভুত প্রশান্তি খেলে যাচ্ছে। সে জানে ভালোবাসা কখনো কখনো মৃত্যুর থেকে বেশি ভয়ঙ্কর হতে পারে। অপেক্ষা করলো মাংসগুলো সিদ্ধ হওয়ার। রাত তখন গভীর। 4টা আজ অস্বাভাবিক লাগছে। শ্বাসরুদ্ধকর ভয় ছড়িয়েছে প্রতিটি কোণায়। লম্বা নিঃশ্বাস ছেড়ে নিল আফ্রিদ। কোঁকড়ানো চুলগুলো ব্যাক ব্রাশ করে বিড়বিড় করে বলে, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড ওয়ার। কিন্তু এটা ভালোবাসা নয়, প্রতিশোধ। ঘুমন্ত এক অর্ধনগ্ন পুরুষকে এক হাতে পায়ে বেঁধে রাখা হয়েছে। ঈষৎ আলো মুখশ্রী স্পর্শ করতে জেগে উঠল। চোখ বুঝে নিঃশ্বাস টেনে পাগলের ন্যায় বলতে লাগলো, মাংস মাংস খাবে? মাংস দাও আমাকে। ডোন্ট সাউন্ড। আলিয়াস এক পালিত নরখাদক, যেটাকে সেই গোপন কক্ষে পালন করছে আফ্রিদ হাসান। সিদ্ধ করা মাংসগুলো ছড়িয়ে দিল তার সামনে। ক্ষুধার্ত আলিয়াস আনন্দে আত্মহারা, চোখ মুখ ব্যাকুলতা, তীব্র ক্ষুধা। খাবে? সবগুলো তোমার জন্য। আলিয়াস তাকিয়ে আছে লাল চোখ নিয়ে। মাংসগুলো তাকে চুম্বকের ন্যায় টানছে। আলিয়াস আকস্মিক হামলা চালায় লোকটার উপর। সরে গেল আফ্রিদ। ফিস করে হেসে আলিয়াস ফুঁসতে ফুঁসতে বলল, আগে তোকে খাবো, তোর রক্তের ঘ্রাণ পাই রোজ। ভেরি ব্যাড বয়। আফ্রিজ আলিয়াসের ফেস মাস্ক খুলে দিল। আলিয়াস পাগলের মতো সিদ্ধ করা মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো।
কিছুক্ষণ পরে মুখ খুলে মাস্ক বেঁধে দিল আফ্রিদ। আলিয়াস পাগলামি হলো। সে যে এক নরখাদক, নিজের সামনে জলজ্যান্ত একটা মানুষ আছে অথচ খেতে পাচ্ছে না। আজকে আমার গায়ে হলুদ, কাল আমার বিয়ে। উফ! আফ্রিদের আনন্দের শেষ নেই। সে নাকি বিয়ে করবে। ঈশান বরাবরের ন্যায় মুখখানা গভীর করে দাঁড়িয়েছে আফ্রিদের পাশে। তার গভীর মুখ দেখে প্রচুর বিরক্ত হলো আফ্রিদ। এই জাউরা সারাদিন বাংলার মুখ পাঁচের মতো মুখ করে রাখছে কেন? সহসা দাঁত বের করলো ঈশান। তার বিটকেল মার্কা হাসি দেখে ভুরু উঁচে বলল, দাঁতগুলো ব্রাশ করে নিচ্ছি, কি গন্ধ! থতমত খেয়ে গেল ঈশান। অস্থির কণ্ঠে বলল, না বস, আমি দুবেলা ভালো মতো দাঁত ব্রাশ করি। চুপ কর বলদ, যা সাউন্ড বক্স নিয়ে আয়, আজকে আফ্রিদ আহসান ডান্স করবে। ঈশান রাকিবকে ইশারা করতে সে বড় সড়ো সাউন্ড বক্স নিয়ে এলো। বস, কোন গান? আফ্রিদ সোফায় পা দোলাতে বলল, মাই ফেভারিট সং, রূপবানের নাচে কোমর দুলাইয়া। রিমোট ক্লিক করতে সাউন্ড বক্সে বেজে উঠল, হাজার দর্শক মন মাজাইল নাচো গো সুন্দরী কমলা। আরে হাজার দর্শক মন মাজাইল নাচো গো সুন্দরী কমলা, প্রেমিক পুরুষ আরে রহিম মিয়া, রূপবান নাচে কোমর দুলাইয়া, রূপবান নাচে কোমর দুলাইয়া। আফ্রিদের নাচ দেখে নীলাদ্রি আহসান, সাব্বির আহসান, কল্পনা, ফাহমিদা আর মাহমুদ আহসান সকলে একত্রে নিচে এলো। আফ্রিদ, ঈশান আর গার্ডদের উড়াধুরা ডান্স চলছে। দোতলায় ঘুমাচ্ছিল ন্যান্সি। তীব্র বেগে কর্ণগোচর হতে সাউন্ড প্রবেশ করতে ধরপড়ে উঠল সে। বুকের ভিতর কাঁপছে। তার এত সাউন্ড নিয়ে কি গান গায়? তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে নিচের উদ্দেশ্যে পা বাড়ায়। নিচে আসতে চোখ গেল ড্রয়িং রুমে দেখে। আফ্রিদকে এরকম নাচতে দেখে উষ্ঠজোড়া ফাঁকা হয়ে গেল তার। গোল গোল চোখ করে তাকাচ্ছে ন্যান্সি। রাগে ফুঁসতে ফুঁসতে নিচে গিয়ে ঠাস করে সাউন্ড বক্সটা বন্ধ করে দিল। সহসা নাচ থেমে গেল সবার। আফ্রিদ পিট পিট করে তাকাচ্ছে ন্যান্সির দিকে। ন্যান্সি ঈশানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে, এটা কোন ধরনের গান? ঈশান মাথা চুলকে আমতা আমতা করে বলল, এটা বসের মোস্ট ফেভারিট সং। চুপ কর শালা, মোটেও এটা ফেভারিট সং নয়। দেখ বান্দিজানকে, আমার গা পছন্দের গান হচ্ছে আশিক বানায়। কপালে ভাঁজ পড়ল ন্যান্সি। নাক মুখ কুচকে তিরিক্ষে মেজাজ বলল, অশ্লীল পুরুষ কোথাকার, যেমন অশ্লীল তেমন তেমন পছন্দের গানও অশ্লীল। বিরক্ত হয়ে দোতলার দিকে হাঁটতে লাগলো ন্যান্সি। তার পিছু পিছু ছুটে এলো আফ্রিদ। সাব্বির অদ্ভুত শুনে বলল, ভাইয়ার মনে রং লেগেছে। বাঁকা হাসল নীলাদ্রি। এই রং ওর ধ্বংসের কারণ হবে। অদূরে দাঁড়িয়ে থেকে কল্পনা মুচকে এসে বিড়বিড় করে আওড়ালো, খেলা তো সবে শুরু, সামনে যে আর কত কি হবে। আরে মাতারি, এত রাগ করিস কেন? সজোরে বাহু টেনে নান্সিকে নিজের দিকে ফেরায় আফ্রিদ। কেঁপে উঠল নান্সি। ওই নীলাভ মণিজোড়ার দিকে তাকাতে পারে না। কেমন জানি নিজের সর্বনাশ দেখতে পায়। দ্রিম দ্রিম শব্দটি পোগাড়ো হচ্ছে। আফ্রিদ কি তার বুকের উথাল পাতাল ঢেউ টের পাচ্ছে? পেলে তো আরও বেশি সব পেয়ে বসবে। আপনি আমাকে ছুঁয়েছেন কেন? কিসের অধিকার? কে আপনি? দুধারে মাথা তোলা আফ্রিদ। নাকের নিচে তর্জনী ঘেঁষে আবারও টেনে নিজের অতি নিকটে এলো প্রণয় কন্যাকে। ওই গালে গাল দিয়ে নিজের চাপদাঁড়িযুক্ত গাল ঘষে ফিসফিস করলো, বান্দি রে, আমি তো লিগ্যাল ভাতার। এহেন জবাবে স্তম্ভিত নান্সি। বেহায়া পুরুষ দেখছি, কিন্তু আফ্রিদের মতো বেহায়া পুরুষ বুঝি একটাই। ছিটকে দূরে এলো ন্যান্সি। বাহুতে ঘষতে ঘষতে বলল, আপনি কচু বুঝছেন, কাপুরুষ একটা। কথাটা বোধহয় বুকে লাগলো আফ্রিদের। চোখ খুদে জ্বলে উঠল। চোয়াল শক্ত, বড় বড় দাবা বসলো ন্যান্সির গেলে। চেপে ধরলো গাল দুটো। কেমন চিবিয়েছি বলো, তুই আমার জান বাঁচিয়েছিস। তোকে 0.001% পছন্দ করি বলে বিয়ে করছি। যেদিন 1% ভালোবাসবো সেদিনে বাবুর আম্মু বানাবো। আরেক দফায় চমকে উঠল ন্যান্সি। এই লোকটা মুহূর্তে মুহূর্তে গিরগিটির মতো রং বদলায়। ছাড়ুন আমাকে, ব্যথা পাচ্ছি। ব্যথার কথা বুঝতে পেরে হাত সরিয়ে নিল আফ্রিদ। লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে এক গাল হেসে বলল, গেট রেডি বান্দি, কাল বিয়ে। আফ্রিদ রুম থেকে বেরোতে পিছু ঘুরতে ন্যান্সি চেঁচিয়ে উঠল, আমি শপিংয়ে যেতে চাই। ভুরু বাঁকালো আফ্রিদ। ঘুরে দাঁড়ালো, কি চাই? আনিয়ে দিচ্ছি। ন্যান্সি আমতা করলো, না, আমি নিজে গিয়ে আসবো। বাট হয়। শুকনো ঠোঁটজোড়া আলতো করে ভিজিয়ে নিল ন্যান্সি। মিনমিন করে বলল, মেলি কিছু জিনিস নেব। ঠোঁট উল্টে আফ্রিদ কি একখান ভেবে বলে, ওকে, রেডি হ। সকাল সকাল ইয়াম্মি কেক বেকারিতে গিয়েছে পিত্তি। 1 সপ্তাহ ধরে এসে খুঁজে চলে গিয়েছে নান্সিকে, পায়নি। ইলিয়াস লোকটাকে জিজ্ঞাসা করলে এড়িয়ে যায় বারবার। শেষমেশ
চেয়েছিল ইতির কাছ থেকে জানতে, কিন্তু পারেনি। ইতিও 2 দিনের জন্য ছুটি নিয়েছিল। পিতৃ শুনেছে আজকে নাকি ইতি কাজে ফিরছে। সেই সকাল সকাল চলে এসেছে। একটা টেবিলে বসেছে পৃথ্বী, অপেক্ষা করছে কখন কিচেন থেকে বের হবে ইতি। অবশেষে তার অবসান ঘটিয়ে বের হলো ইতি। ইতি শোন। পৃথিবীকে দেখে কিঞ্চিত অবাক হলো। এত সকালে সে কি করছে এখানে? আরে পৃথিবী, তুই এত সকালে কেমন আছিস? পৃথিবী তড়িঘড়ি করে বলে, এই তো ভালো আছি, কিন্তু আমার একটা কথা জানার ছিল। ইতি টেবিল ঠিক করতে বলতে বলল, হ্যাঁ বল, কি জানতে চাস? পৃথিবী সন্ধিহান কণ্ঠে শোধায়, ন্যান্সি কোথায়? আজ 1 সপ্তাহ ধরে গেল ন্যান্সিকে পাচ্ছি না, ওর সাথে আমার ভীষণ দরকার। ন্যান্সির নামটা শুনে হাতটা থেমে গেল ইথির। শুকনো ঢোক গিলে বলো, প্রীতি, তুই হঠাৎ ইলহামকে কেন খুঁজছিস? বল ভাই। ও প্লিজ কোথায়? আমি ওর বাড়ি পর্যন্ত গিয়ে এসেছি, কিন্তু আশ্চর্যের বিষয় বাড়িতে নেই, এবং কি বাড়ির কেউ সেখানে থাকে না। মামুন হায়দার নাকি বাড়িটা বিক্রি করে চলে গেছে। ইতি সূক্ষ্ম নিঃশ্বাস পেল। ইলহামকে আর কখনোই পাবি না পৃথিবী। হতে পারে আমরা কেউ আর ওকে কখনোই দেখতে পাবো না। আশ্চর্য হলো পৃথিবী, অস্থির কণ্ঠে শুধায়, কিন্তু কেন? কোথায় এখন? এহসান মঞ্জিল। এহসান মঞ্জিল নামটা শুনতে বিস্মিত নয়নে তাকালো পৃথিবী। এই এহসান মঞ্জিল 30 মাইলে ঘেঁচতে পারে না কেউ। চারদিকে অহরহ গার্ড, সিসি ক্যামেরা লাগানো। সেখানে যাওয়া মানে নিজের মৃত্যুকে আলিঙ্গন করা। কি বলছিস তুই? ন্যান্সি ওখানে মানে? মঞ্জিলের বড় ছেলে নিয়ে গেছে ইলহামকে, কিন্তু কেন নিয়ে গেছে তার কিছুই জানি না। আর মামুন আঙ্কেল কোথায় গেছে আমি জানি না। নির্বাক পৃথিবী। তবে কি কখনোই ইলহামকে দেখতে পাবে না? তার লাল টমেটো সুন্দরী কি তার হবে না? হঠাৎ করে তার জীবনে এসেছিল আর হঠাৎ করে হারিয়ে গেল। পৃথিবীকে নিশ্চুপ দেখে ইতি শান্ত কণ্ঠে বলে, দেখ পৃথিবী, নিজের বিপদ ডেকে আনিস না। তুই তো জানিস ওই মঞ্জিলের কথা। তাই বলছি দূরে থাক, ভুলে যা। ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলিনা কেউ ছিল আমাদের জীবনে। কথা খুঁজে পেল না পৃথিবী। আদৌ কি ভোলা সম্ভব? ঢাকার বুকের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশালাকা যমুনা ফিউচার পার্ক। বাইরে থেকে মনে হচ্ছে যেন কাচে মোড়ানো এক রাজপ্রাসাদে আকাশ চুদে। রোদে ঝলসে ওঠা বিশাল গম্বুজ, চওড়া প্রবেশদ্বার যেন চকচকে কাচের দেওয়াল থেকে দূর থেকে চোখে পড়ে কেড়ে নেয়। নান্সি গাড়ির ভিতর বসে অবাক দৃষ্টিতে তাকিয়েছে এত বড় মল। এর আগে কখনো দেখেনি সে, কারণ এখানে আসে নির্দিষ্ট শ্রেণীর মানুষ, যাদের নাগাল তার জীবন খুবই কম। কি হলো জানকি বাচ্চা? দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে আসবে? আফ্রিদের কথার চমকে নান্সি গাড়ি থেকে নামলো। প্রচণ্ড রাগ লাগছে তার। এখানে আসার কারণ হচ্ছে পালিয়ে যাওয়া, কিন্তু এত এত গার্ডের মাঝখান থেকে পালানো সম্ভব না। প্রবেশদ্বার পৌঁছাতে ইউনিফর্ম পরা সিকিউরিটি গার্ড কাচের বিশাল দরজা টেনে ধরলো, যেন স্বাগত জানানো। ভেতরে ঢুকে নান্সি আবার থমকে গেল। চোখে সামনে বিস্তৃত মার্বেল ফ্লোর, উপরে ঝুলে থাকা বিশাল সোনালি ঝাড়বাতি, সারি সারি দোকান, শোকেসে সাজানো বিদেশি পোশাক, জুয়েলারি, দামি সুগন্ধি, আর কিছু আধুনিক ইলেকট্রিক্স, সব কিছুর জন্য এক বাস্তবতার অংশ। ঠান্ডা এয়ার কন্ডিশনের স্পর্শে চারপাশে হাওয়া যেন বিলাসী হয়েছে, কিন্তু আশ্চর্য, এত বড় আড়ম্বর অথচ আশেপাশে নীরবতা, জমজমাট ভাতা। দোকানদাররা অলস ভঙ্গিতে তাকিয়েছে। কোথাও শোপিস সাজানো টুকটাক শব্দ, দূরে কোনো পরিচ্ছন্নতা মপ টানা, এতটুকু প্রাণের স্পন্দন। ক্রেতা বলতে বোধহয় ওরা ছাড়াই কেউ নেই। হোয়াট হ্যাপেন অ্যাঞ্জেলিনা? কেউ নেই কেন? মল খালি কেন? তোর জন্য। আফ্রিদের নির্বিকার জবাব শুনে চমকে উঠল, তাকালো ন্যান্সি। মানে? আফ্রিদ সামনে এগোতে এগোতে বলল, বান্দি রে, তোর জন্য পুরো মল বুক করছি আজকে। তুই শুধু শপিং করবি, গরিব মানুষ, তাই এইটুকু করলাম। চোখ পাকিয়ে দেখলো নান্সি। লোকটার কথা বিশ্বাসযোগ্য নয়। ন্যান্সি আশেপাশে ঘুরে ঘুরে নিজের পছন্দের জিনিসগুলো দেখতে লাগলো। একটা শোরুমে ঢুকে তার চোখ আটকে গেল লাল ভেলভেটের গ্রাউনের পায়ে চিকচিক করে কালো স্টিলেটো হিলের দিকে। ন্যান্সি হিলের দিকে তাকাতেই দিকে খ্যাক করে উঠল, ওই মাতারি, তুই যদি ভেবে থাকিস ওই হিল পরে তুই সিন্ড্রেলা হয়ে যাবি আর আমি পক্ষীরাজ ঘোড়ায় চড়ে তোকে নিয়ে যাবো, তাহলে বলবো ভুল ভাবছিস। আমি গরিব মানুষ, এই হিল কিনে দেওয়ার টাকা নেই আমার কাছে। এই সামান্য টাকা পয়সা এই দেশে ওই দেশে পড়ে আছে। আপনি ভাবলেনিস কথায় ক্ষিপ্ত হলো ন্যান্সি। পুরো একটা মল বুক করছে মানুষ, হোটেল বুক করে, সেখানে এই লোক মল বুক করছে আর এখন ন্যাকামি করে বলছে গরিব মানুষ। অসভ্য বেয়াদব লোক। প্রচণ্ড রাগে সামনে গ্লাসে হিল দিয়ে আঘাত করে ফেলল। ঝুরঝুর করে গ্লাস ভেঙে ঝনঝন করে পড়ল। থতমত খেয়ে গেল ন্যান্সি। পিছন ফিরে গেল দুপা। সে ভাবতে পারেনি সামান্য আঘাতে এটা ভেঙে যাবে। আফরিন নিশ্চুপ।
ভেতরের লোকটা তেড়ে আসতে নিলে আঙ্গুল দেখালো আফ্রিদ। আফ্রিদের ইশারায় বুঝতে পেরে কাচুমুচু করে লোকটা সরে এলো। কথা খুঁজে পেল না ন্যান্সি। নিজের দোষ সারাতে আমতা আমতা করে বলল, বেয়াদব পুরুষ, নেব না আমি কিছু। হনহন করে শোরুম থেকে বেরিয়ে গেল ন্যান্সি। হো হো করে হেসে উঠল আফ্রিদ। ওরে গরিব নিতা নিতা আম্বানি, তোরে আজকে খাইছি। এতগুলো টাকা নষ্ট করলি, কাজ ভাঙা টাকা দিয়ে যা, নয়তো তোর কিডনি বিক্রি করে দেব। খট 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 করে কিছু একটা শব্দ হচ্ছে। শব্দটা এত প্রকট ছিল, ঘুমন্ত ন্যান্সি জেগে উঠছে। কি আছে বাইরে? কিসের শব্দ হচ্ছে? ধরপড়িয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ন্যান্সি। মনে হচ্ছে খুব কাছে কিছু একটা কাটা হচ্ছে। এই রাত বিরেতে কি কাটা হচ্ছে? ভেতরের উত্তেজনা সামলাতে পারছে না ন্যান্সি। ওড়না জড়িয়ে দরজাটা খুলে বাইরে পা রাখলো। পুরো বাড়ি অন্ধকারে ডুবে আছে। পা টিপে টিপে শব্দ অনুসরণ করে করিডোরে পার করে সামনের দিকে এগোতে লাগলো। প্রথম রুমটা আফ্রিদা হোসেনের। ওদিক থেকেই তো শব্দটা আসছে। এদিকে আর কোনো রুম নেই। বড় একটা ব্যালকনি রয়েছে, তার ঠিক মাঝখানে ইয়া বড় অ্যাকোরিয়াম। কে আপনি? ঘুরে দাঁড়ানো লোকটা নীরব মণিজোড়া। চিনতে ভুল হয়নি ন্যান্সির। আফ্রিদা হাসান। আপনি এত রাতে এখানে? মাথায় কোঁকড়ানো ঢেউ খেলানো চুলগুলো আঙ্গুল বুলায় আফ্রিদ। কাম। ন্যান্সি গুটি গুটি পায়ে এগিয়ে গেল। এত রাতে আফ্রিদকে দেখে বেশ অবাক লাগছে তার। আপনি বললেন না এত রাতে কী করছেন এখানে? মাই পিরানা ফিশ আর হাংরি। হাত থেকে মাংসের বড় থালাটা তুলে রাখলো আফ্রিদ। রক্তে রাঙানো মুখশ্রী। হৃৎপিণ্ড ধুকপুক করছে ন্যান্সির। পিঠের সিদ্ধারা রেখা অনুযায়ী গাঢ় গড়িয়ে পড়ল। কালো প্যান্ট, নেভি ব্লু টি শার্ট পরা আফ্রিদ। শরীরের বেশিরভাগ অংশ রক্ত লেগে আছে। ন্যান্সি পিছুতে লাগলো। দু কদম পিছিয়ে যেতে থাই গ্লাসের সাথে ধাক্কা খেয়ে আফ্রিদ তাকিয়েছে। লম্বা চুলগুলো টান দিয়ে খুলে দিল একটা বলিষ্ঠ হাতের পুরুষটি। আকস্মিক এহেন কাণ্ডে দৃষ্টি মেলে তাকালো ন্যান্সি। যেই না সে মুখ তুলে তাকায়, ঠিক তার পূর্বে খিচিয়ে চোখ বুঝে এলো আঁকিদের। ঠোঁটের মাঝে আরও একটি অধর যুগল প্রবেশ করাকে অনুভব করলো সে। থমকে গেল কিছুক্ষণ। নিঃশ্বাস আটকে এলো তার। কি হচ্ছে তার সাথে? ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আফ্রিদ। ধীরে ধীরে স্পর্শগুলো গভীর হতে লাগলো। মিনিটের পর মিনিট চলল। ছেড়ে দিল আফ্রিদ। ন্যান্সি স্তম্ভের ন্যায় বসে রয়েছে। গালে দু আঙ্গুল চেপে আফ্রিদ কিছুটা হেসে বলল, লিপস্টিক চেঞ্জ করে বান্দি। টেস্টটা ভালো লাগেনি। নেক্সট টাইম যেন এই টেস্ট না পাই। ছ্যা, ফার্স্ট কিসিংয়ের মজাটাই নষ্ট হয়ে গেল। ধ্যাত বাল। আফ্রিদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ন্যান্সি। গালি স্বরূপ ছুড়ে দিল তীক্ষ্ণ বাক্য, নষ্ট পুরুষ। গা দুলিয়ে হেসে উঠল আফ্রিদ। এগিয়ে গেল অ্যাকুরিয়ামের দিকে। পিনহারা ফিস, এগুলো মাংস মাছ, মানুষের মাংস পর্যন্ত খায়। ন্যান্সি ঠোঁট মুছে আইঠাই করে শুধে, এগুলো কে বলে? মাছগুলোকে দেখলেই ভয় হচ্ছে ন্যান্সির। আফ্রিদ হাসলো। হাসিটা একমাত্র ন্যান্সির জন্য, নয়তো তাকে কখনো হাসতে দেখা যায় না। ন্যান্সির সামনের দিকটা পেলে ভুবন ভোলানো হাসিটা ঠোঁটের কোণে লেপ্টে থাকে তার। হাতের একটি গ্লাভস খুলে ন্যান্সির হাতে পরিয়ে দিতে বলল, এগুলো ইদ্রান আর আফ্রিদ বলে। ন্যান্সি চকিত দৃষ্টি তুলে তার দিকে তাকায়। ইদ্রান? সে কে? আমি। আফ্রিদের কথার অর্থ বুঝতে পারছে না ন্যান্সি। ইদ্রান নামটা প্রথম শুনল সে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আপনি কি জানেন আপনি খুব অভদ্র, অসভ্য, আপনাকে আমার ভয় লাগছে। এবারও হাসলো আফ্রিদ। নিজের কাজটা শেষ করে হাত সরিয়ে নিল। ন্যান্সি ফাঁকা ঢোক গেল। আফ্রিদ কিছু বলবো না। শিথিল দৃষ্টি নিবন্ধ করে ন্যান্সির পানে। পাশে থাকা পাত্রটি ফের তুলে নিল। এগিয়ে গেল ন্যান্সির দিকে, অর্থাৎ এখান থেকে মাছ তুলে মাছগুলোকে দিতে। ন্যান্সি তাই করলো। ছোট ছোট পিস করা মাছগুলোকে একে একে পিনহারা মাছগুলোকে দিতে লাগলো। পানিতে দেওয়া মাত্র মাছগুলো এক এক করে আগে খাবে এরকম তাড়াহুড়ো করলো। আফ্রিদ তাড়াহুড়ো সরে বলল, যতটুকু দেখছো তুমি, তার চেয়েও বেশি খারাপ আমি। তোর ভাবনার থেকে বেশি, অ্যাঞ্জেলিনা। হতে পারে তুই ভাবতেও পারবি না ঠিক কতটা খারাপ আমি। এই যে মাংসগুলো দেখতে পাচ্ছিস, এগুলো হতে পারে কোনো মানুষের মাংস। হাতে নেওয়া পাত্রটি বিকট শব্দ করে নিচে পড়ে গেল। ভয়ে আটকে উঠল ন্যান্সি। আফ্রিদ এক পাশে হেসে উঠল। চিল, মজা করছিলাম। ধ্যাত মাতারি, এতটুকু দেবে ভয়? দুটো ঢোক গিলল ন্যান্সি। এ কেমন মজা! এখন তো তার আরও বেশি ভয় করছে এই লোকটাকে। আফ্রিদে এক পা এগোতে চেঁচিয়ে উঠল ন্যান্সি, কাছে আসবেন না বলে দিচ্ছি তাহলে কিন্তু। হেসে কুটি কুটি অবস্থা আফ্রিদের। পরনের শপের জ্যাকেটটা খুলে ছুঁড়ে ফেললো আদুরে।
ঠোঁটে ঠোঁট চেপে বলল, হটনেস ডিয়ার, ডু সামথিং না। তুমি কিছু করো, নয়তো আমি করি। দম মেরে গেল নান্সি। তড়িৎ গতিতে সরে এলো, তোতলাতে বলল, যদি কিছু করতে আসেন তাহলে আপনার জায়গার মতো কিক করব। এবারে পেট ফেটে হাসি বেরিয়ে এলো আফ্রিদের। ধীরে ধীরে শার্টের বোতামের উপরগুলো খুলতে খুলতে বলল, আমার জায়গা মতো কিক করলে তো তোরই সমস্যা বান্দি। পরে আমি। চুপ করুন, অসভ্য কোথাকার। আফ্রিদ থামলো তো উল্টে বড় বড় কদম ফেলে এগিয়ে এলো। টেনে ধরে নান্সির পরনে ঢিলেঢালা টি শার্ট সামনের অংশ, ভেতরের মেলির অংশটুকু দেখা যাচ্ছে। কানের লতিতে ঠোঁট বেঁকিয়ে ফিসফিস করলো, ইনারের কালার পছন্দ হয়নি। লজ্জায় মুখে ভয়ে মুখ কুঞ্চিত করলো ন্যান্সি। হাত চেপে ধরলো আফ্রিদের। দেখুন, ছাড়ুন বলছি, একদম ফাজলামি করবেন না। ফাজলামি করব না আমি? আমি তো অন্য কিছু করব। সব কিছু নিষ্পিস করছে। কাল রাত বিয়ে, রাতে বাসর, ফিলিংস কেমন? ন্যান্সি ব্যঙ্গ করে বলল, কচু গাছে দড়ি দিয়ে মরে যাওয়ার মতো ফিল হচ্ছে। ফিসলে হেসে উঠল আফ্রিদ। হাসল নীরব ও মণিজোড়ার চোখ একটুখানি ঝুঁকে। আজও তাই হয়েছে। গায়ে হলুদ হয়েছে সকালে, জোরপূর্বক হলুদের অনুষ্ঠান করছে আফ্রিদ। এখন আবার মেহেন্দি অনুষ্ঠান, গান বাজছে দেদারসে। বিরক্ত হচ্ছে ন্যান্সি। আচানক আফ্রিদকে দেখতে পেল ন্যান্সি হাতে মেহেন্দি দিচ্ছে। আফ্রিদ নিজেও ন্যান্সির নামটা মেহেন্দি দিয়ে হাতে লিখিয়ে ফেলেছে। আচানক আফ্রিদ চেঁচিয়ে উঠল, ঈশানের বাচ্চা, বালের ঘরে আবাল বিয়ে করে আমার ফেভারিট গানটা বাজা শালা। ঈশান ঠোঁট টিপে হাসলো। সাউন্ড বক্সে বেজে উঠল অদ্ভুত সিলেটের ট্রেন্ডিং গান। সাথে ঠোঁট মেলায় আফ্রিদ হাসান। হাতে মাইশের মেহেন্দি, লগে ব্র্যান্ডের দামি ওয়াচ, শরমের ঠেলায় রুমাল মুখে সবদিরা নাচ। আফ্রিদের চাহনিতে ফোঁস করছে ন্যান্সি। বধূকে দেখে ফিসলে হাসে আফ্রিদ। মনে মনে ভাবুক হয় নান্সি, এই লোকটা সিলেটি ভাষায় কথা বলে কেন? অনেক কিছু ওই সিলেটি টাইপের। বিয়ের লেহেঙ্গা পরেছে ন্যান্সি, মাথা ভর্তি বড় একটা লাল দোপাট্টা, দু হাত ভর্তি মেহেন্দি আর চমৎকার মেহেন্দি দেওয়া হয়েছে। গলায় একটা প্লাটিনামের নেকলেস বিশেষ করে বিয়ে উপলক্ষে আনানো হয়েছে। ড্রেসিং টেবিলে আয়নায় নিজেকে দেখছে ন্যান্সি। মনে হচ্ছে যেন একটা কাঠের পুতুল। তাকে যেভাবে ইচ্ছে সেভাবে নাচানো হয়েছে। আখি জোড়া টইটুম্বুর করছে। মামুন হায়দারকে ভীষণ মনে পড়ছে তার। লোকটা বাবা না হয় তার বাবা, তার সব থেকে আপনজন, অথচ আজকের দিনে সে নেই। ওয়াও ন্যান্সি, ইউ আর লুকিং সো প্রিটি। কল্পনার কথায় ঘুরে দাঁড়াল ন্যান্সি। কল্পনা আর ফাহমিদা একত্রে আছে। ফাহমিদা চটজলদি গিয়ে ন্যান্সির কয়েকটা ফটো তুলে নিল। ছোট ভাবি, আসলে তোমার দারুণ লাগছে। জোরপূর্বক হাসার চেষ্টা করলো ন্যান্সি। কল্পনা ন্যান্সির গলার নেকলেস হাত দিয়ে বলল, লাকি গার্ল। না হলে তো। বাকি কথা সম্পূর্ণ করতে পারলো না। তার পূর্বে মাহমুদে আহসান ভেতরে প্রবেশ করলো। তাড়াতাড়ি চলো, সবাই অপেক্ষা করছে। আজকেও যদি স্লিভলেস ব্লাউজ পরেছেন, পিছনের দিকটা অতিরিক্ত খোলামেলা। নান্সি বুঝে উঠতে পারে না এই মহিলা কেমন। মাহমুদা আহসান কল্পনার উদ্দেশ্যে বললেন, ওকে তাড়াতাড়ি এসো, হারি আপ। মাহমুদা আর ফাহমিনা বের হতে কল্পনা হাইলাইটস বের করে নান্সির গালে। নান্সি সরে এলো, রিন রিন করে বলল, আমার গাল এমনিতে লাল, প্লিজ। কল্পনা লক্ষ্য করেছিল এই মেয়েটার গাল মাত্রাতিরিক্ত লাল। হ্যাঁ, ঠিকই বলেছে, হাইলাইটস করলে বোধহয় ভূত দেখাবে। নিজের কথাতে খিকখিক করে হেসে উঠল ন্যান্সি নিশ্চুপ। হাসি থামিয়ে ভাবলেশীনভাবে বলল কল্পনা, চলো যেতে হবে, না হলে দেখা যাবে দেবরাজ্যি উপরে চলে এসেছে। ন্যান্সি নড়ল না। তাকে ঠায় দাঁড়িয়ে থাকতে থেকে সন্ধিয়ান কণ্ঠে শুধায়, তুমি হাত লোকাচ্ছ কেন? ওই তোমার হাতে কি ওটা? আরে! ঠাস করে মাথায় আঘাত করতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল কল্পনা। হাতে থাকা ফ্লাওয়ার ভাসটা ফেলে লেহেঙ্গা তুলে জানলার কাছে এগিয়ে গেল। নিচে অসংখ্য সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছে। কিন্তু নান্সি তো এখানে থাকবে না, তাকে পালাতে হবে। যেমন ভাবনা তেমন কাজ। নিচের দিকে নামার আগে তাড়াহুড়ো করে দরজা শক্ত করে বন্ধ করে দিল ন্যান্সি। বুকের ভিতর ধকধক যেন কানে বাজছে। সারা শরীর ঘামে ভিজে একাকার। ভয় তার চোখে মুখে স্পষ্ট। যদি আফ্রিদ তাকে ধরে ফেলে, না, সেটা যেন না হয়। আফ্রিদের হাতে ধরা পড়লেই মানে তার সব শেষ। কাঁপা কাঁপা হাতে কাবার্ড খুলে টেনে নিল আরেকটা সাদা চাদর। আটসাট করে পেঁচিয়ে নিল নিজের গায়ে। ভেতর ভেতর সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, পালাতে হবে এই মুহূর্তে। তার নিঃশ্বাস ভারী উঠছে, তবু দৃষ্টি চোখে
তাকে সে খুঁজানোর চেষ্টা করছে। মিনিট 5 পর ন্যান্সি নিচে আসছে না, বিষয়টি ভাবাচ্ছে আফ্রিদকে। ভরকি কণ্ঠে জিজ্ঞেস করলে, মম, কোথায় অ্যাঞ্জেলিনা? মামুনা এহসান তটস্থ ভঙ্গিতে বললে, কল্পনাকে পাঠিয়েছি নিয়ে আসতে, এক্ষুনি এসে যাবে। ফাহমিদা মিনমিন গলা বলে, একটু অপেক্ষা করো ভাইয়া, এক্ষুনি ছোট ভাবি চলে আসবে। কালো স্যুট পরিহিত নীলাদ্রি ব্যঙ্গ করে বলে, দেখো বুড়ো, তোমার বউ আবার পালিয়েছে কিনা। অগ্নিদৃষ্টিতে মিলিয়ে দৃষ্টিতে তাকালো আফ্রিদ। মিহিয়ে গলায় নীলাদ্রির কণ্ঠস্বর। বসা থেকে উঠে দাঁড়ালো আফ্রিদ। শ্যারণের প্রথম দুটো বোতাম টেনে খুলে ফেলো, দাঁতে দাঁত চিপড়ল। কুত্তার বাচ্চা শুধু ঘুরায়, আজকে ধরলে ওরা খাইছি। রাগে ফুসতে ফুসতে দোতলার দিকে পা বাড়ায় আফ্রিদ। তৎক্ষণাৎ ঈশান দৌড়িল, ব্যস্ত কণ্ঠে বলল, বস, ম্যাম পালাচ্ছে। কথাটা যেন বজ্রের মেঘের মতো আঘাত আনে আফ্রিদের কর্ণ। শাওয়ার ছ্যাঁচড়া দাঁড়ায় আছিস কেন? নাকি আমার বাল ছেঁড়ার জন্য অপেক্ষা করছিস? গাড়ি বের কর। ঈশান নত মস্তকে দৌড়ে বাইরে গিয়ে গাড়ি বের করলো। আশেপাশে থাকা ফুলদানিটা ছুঁড়ে ফেললো আফ্রিদ। মুহূর্তের মধ্যে ঝড় উঠেছে বাড়িতে। ঈশান চোখকে ফাঁকি দিয়ে তার ওই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে ন্যান্সি। গাড়ি চালাতে সে আগের থেকে জানে, যতটা সম্ভব দ্রুত স্পিডে গাড়ি চালাচ্ছে। হাতের রিভলভার আফ্রিদের। তাদের কালো গাড়িটা পিছু করছে নান্সির সাদা রঙের গাড়িটা। হাত কাঁপছে নান্সির। পিছনের গাড়িটা আসছে। ভয়ে আঁখিপুর ঝাপসা হয়ে যাচ্ছে। সে ভয় পাচ্ছে আফ্রিদকে, তাকে মেরে ফেলবে লোকটা। পরপর নিশানা লাগিয়ে সাদা গাড়ির দিকে রিভলভার তাক করে আফ্রিদ। ঈশান আঁতকে ওঠে, ব্যাস ম্যামের, বস, ম্যামের লেগে যাবে। তুই গাড়ি চালা, আমার না হলে বেঁচে থেকে লাভ নেই রক্তচুষি ডাইনি। আফ্রিদের আদেশে যতটা সম্ভব দ্রুত স্পিডে গাড়ি চালাচ্ছে। ঠাই ঠাই করে কয়েকটা বুলেট ছাড়তে কন্ট্রোল হারালো ন্যান্সি। দিশেহারা মেটা দিক বিদিক হারিয়ে থামলো হলো গাড়িটা। সজোরে মাথায় গিয়ে ভারী খেলো স্টিয়ারিং। ব্যথায় কাঁকে উঠল মেয়েটা। ইতিমধ্যে গার্ডরা ঘিরে ধরেছে তাকে। কম্পিত ন্যান্সিকে টেনে বের করলো আফ্রিদ। চেঁচিয়ে উঠল ন্যান্সি, ছাড়ুন আমায় আফ্রিদ, প্লিজ ছাড়ুন। বান্দির বাচ্চা, তুই আমাকে রেখে পালিয়ে আসার সাহস দেখাস? এত সাহস? তোর কলিজা মেপে দেবো ঠিক কতটা বড়। হু শব্দে কেঁদে উঠে ফেলল নান্সি। ছেড়ে দিন না, পারবো না, প্লিজ, নট পসিবল। কালো গাড়ির সামনে চেপে ধরে আছে আফ্রিদ। কপাল বেয়ে ঘাম ঝরে আছে তার। অশ্রুসিক্ত নয়ন চোখ তুলে এক পলক তাকালো আফ্রিদের মুখটা। এক গাল হাসলো আফ্রিদ। এত ক্লান্তির মধ্যে তবু সেই হাসিটা কত স্নিগ্ধ লাগছে। কুত্তার বাচ্চা, কতটা দৌড় করছিস? হ্যাঁ, ওই শালি, কথা বল। ফুপিয়ে কাচ্ছে ন্যান্সি। এই বেয়াদবের সঙ্গে সে পেরে উঠবে না কখনোই। আমি আপনাকে ভালোবাসি না। হেসে উঠল আফ্রিদ। ছোটবেলায় কটা থাপ্পড় খাইছিস সেটা বল। আফ্রিদের অদ্ভুত প্রশ্ন শুনে প্রশ্নবিদ্ধ চোখে তাকায় ন্যান্সি। বল, কটা থাপ্পড় খাইছি? একটাও না, কখনো কেউ মারেনি। দীর্ঘশ্বাস ফেলল আফ্রিদ। তাহলে বোধহয় সূচনাটা আমাকেই করতে হবে। তোর লাল নরম নরম গালে গরম গরম থাপ্পড় দিতে বহু কষ্ট হবে। থাপ্পড়ের কথা শুনে চকিত সরে এলো ন্যান্সি। বিস্ফোরক কণ্ঠ বলল, মানে কি বলতে চাচ্ছেন? আফ্রিদ ঈশানকে ইশারা করতে গাড়ি থেকে গ্লাভস বের করলো। সেগুলো হাতে পড়তে লাগলো আফ্রিদ। ভাবলো হলো, নিজে হাতে তোকে থাপ্পড় কষ্ট হবে, তাই পরের হাতে গ্লাভস দিলে থাপড়াইলে কষ্ট হবে না। আতঙ্কিত ন্যান্সি পিছুতে লাগলো। প্লিজ, প্লিজ ছেড়ে দিন। আফ্রিদ ঈশানের উদ্দেশ্যে ঘাড় বেঁকে বলল, গোনা স্টার্ট কর। বেচারা ঈশান অসহায় মুখ করে তাকালো ন্যান্সির দিকে। সপাটে একটা থাপ্পড় বসালো আফ্রিদ। এক থাপ্পড় খেয়ে মাথা ঘুরছে ন্যান্সির, কিন্তু আফ্রিদের থামার দম নেই। একের পর এক থাপ্পড় দিয়ে চলছে ন্যান্সির তুলতুলো লালচে রঙা গালে। দু হাতে নিজের গাল চেপে ধরে কেঁদে ফেলল মেয়েটা। সরি সরি, আর পালাবো না। 32 পাটি দাঁত বের করে হেসে উঠল আফ্রিদ। সবে 8টা হয়েছে, দাঁড়া, আরও দুটো দিয়ে 16 কলা পূর্ণ করি। গাড়িতে বসে আছে ন্যান্সি। গাল জ্বলে যাচ্ছে, অথচ কোনো ভাবান্তর নেই। বারবার নাক টানছে একটু পরপর। এত জোরে জোরে কেউ থাপ্পড় দেয় এই লোকটাকে, যে কিনা মিনিটে মিনিটে রং বদলায়। বলে কিনা নিজে হাতে থাপ্পড় দিলে ব্যথা পাবে, অথচ পরের হাতে থাপ্পড় দিলে ব্যথা পাবে না। আচ্ছা, এটা কোনো যুক্তি হলো? আচ্ছা, গ্লাভস কি সে নিজে পরেনি? পড়েছে তো, তাহলে এত ঢং করার কি আছে? এই ন্যান্সি মেয়েটার মতো নাটকবাজ একটাও দেখেনি। দাঁত কিরমির করে বলল কল্পনা। উফ মম, দেখেছেন আপনার বড় ছেলে বউ কিভাবে আমাকে মেরেছে?
চোখ গরম করে তাকালেন মাহমুদুল হাসান। তোমার এই ন্যাকামি কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখো কল্পনা। মুখ ভার করে তাকালো কল্পনা নীলাদ্রির দিকে। নীলাদ্রি বিরক্ত কণ্ঠে বলল, তুমি ওকে এসব বলছো মম? যা করেছে ভাইই করেছে, ফালতু একটা মেয়ের পিছনে। সাব্বির ভাবলে শ্রীনিবাবুগুলো খুব শীঘ্রই ভাইয়ের ধ্বংস হতে চলছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এর মুহূর্তে ভিতরে প্রবেশ করলো আফরিদ। বাহু টেনে ধরে আছে ন্যান্সির। এই কাজ বিয়ে পড়া। বয়স্ক কাজী সাহেব কাঁপছেন। এটা আদতে কি বিয়ে হচ্ছে? বিয়ে পড়ানো শুরু করলেন তিনি। কবুল বলার পূর্বে বেঁকে বসলো ন্যান্সি। আফরিদ হাসান ধৈর্যের পরীক্ষা দিতে পারছে না। শাওয়ার নাতি, তুই কবুল বলবি? তোর দাদি কবুল বললে তাহলে আমার দাদিকেই বিয়ে করে নিন না। ন্যান্সির তেরা কথায় ক্ষিপ্ত হলো আফরিদ হাসান। সহসা বসা থেকে উঠে এসে গলা চেপে ধরল ন্যান্সির। রুষ্ট কণ্ঠে তেজ দেখে বলল, বলবি না তুই কবুল? বলবি কি না? নিশ্চিত নীরবতা ভেদ করে উঠল কাশির শব্দ। গলায় বলিষ্ঠ হাতের চাপ করতে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল ন্যান্সির। ছটপট করছে সে। শরীর জুড়ে আতঙ্কর কম্পন। চোখ জোড়া বিস্ফোরিত, যেন কণ্ঠে আটকে থাকা প্রাণটুকু মুক্ত করার চেষ্টা করছে। তার এই কষ্ট ভরা ছটপটে এক টান দিয়ে ছিঁড়ে ফেলে আফ্রিদ হোসেনের বুকে জেদি রাখ, কিন্তু নিজের ক্রোধকে সংযত করতে পারে না। সে প্রতিবারই এমন চায় না কষ্ট, তবুও দিয়েই ফেলে। তার আঙুলের শক্তির ছাপে যখন ন্যান্সির শ্বাসরুদ্ধ পাড়ায়, তখন আঁতকে উঠল আশেপাশে সবাই। চেঁচিয়ে উঠল মাহমুদ হাসান, আফ্রিদ কী করছিস? চারিদিকে স্তব্ধ। ন্যান্সি কেসে উঠছে কষ্টে। ঠিক তখনই আফ্রিদের ছোট বোন ফাহমিদা ছুটে এলেন। এক গ্লাস পানি, ভাবি পানি খাও। কিন্তু ন্যান্সি পানি খেলো না, উল্টো ছুঁড়ে ফেললো সেই কাঁচের গ্লাস। ঝনঝন শব্দে ছড়িয়ে পড়ল গ্লাসের টুকরো। সেই শব্দে কেঁপে উঠল চারিদিক। ভুরু কুচকে তাকালো আফ্রিদ। কুত্তার বাচ্চা, এত নাটক করছিস কেন? চুপচাপ কবুল বলে দে, কাহিনী শেষ। কথাটা বলে খেপে গেল ন্যান্সি। তুই কুত্তা? তোর 14 গোষ্ঠী কুত্তা, জানোয়ারের বাচ্চা। এত এত গালি দিয়ে ন্যান্সি দাঁড়ায়নি। ভারী লেহেঙ্গা বাঁধা উপেক্ষা করে চুরির ঝংকার, চোখের ক্রোধে জ্বলন্ত আগুন নিয়ে দৌড়ে বেরিয়ে গেল সে সদর দরজা পেরিয়ে। সবাই থ হয়ে দাঁড়িয়ে রইল, যেন এক বজ্রপাতে মুহূর্তে স্তব্ধ হয়ে গেছে পুরো প্যালেস। কারো বোঝার উপায় নেই এই মুহূর্তে কী ঝড় আসবে তার জীবনে। আপনি ঠায় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ফাহমুদা বাইরে যেতে চাইলে ন্যান্সিকে নিয়ে আসতে, অথচ তার পূর্বে গর্জে ওঠা আফ্রিদ হাসান, কেউ যাবে না, ওর ব্যবস্থা আমি করছি। কথাটা বলে হনন পা বাড়ালো বাইরের দিকে। গাড়ির চাবি নিয়ে কোনো রকমে গাড়িতে উঠে বসলো ন্যান্সি। কিন্তু গাড়িতে স্টার্ট দিবে তার আগে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে এলো আফ্রিদ। আফ্রিদকে দেখে অন্তরাত্মা কেঁপে উঠল ন্যান্সি। যান, আমি বিয়ে করব না আপনাকে। কথাটা বলে তাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিল আফ্রিদ। নিজের ভারী দেহটা রীতিমতো চাপিয়ে দিল ন্যান্সির ছোটোখাটো দেহের উপর। গাল চেপে হিসিয়ে বলল, একটু আগে কি বলছিলি? আমি জানোয়ারের বাচ্চা? আমি কুত্তার বাচ্চা? চোখের পাতা কাঁপছে ন্যান্সির। দম নিতে কষ্ট হচ্ছে তার। বেয়াদব পুরুষ। 100টা গালি দিল সমস্যা নেই, অথচ ন্যান্সি একটা গালি দিছে তাতেই দোষ। বারে, আপনি গালি দিতে পারেন তাতে দোষ নেই, আর আমি দিলে দোষ? মানে আপনার 7 খুন মাপ আর আমার বেলায় ফাঁসি? প্রত্যুত্তরে কিছু বলল না আফ্রিদ। আবারও তাকিয়ে আছে ন্যান্সির দিকে। পিনপতন নীরবতা ভেঙে শান্ত কণ্ঠে বলল, চুপচাপ ভেতরে যাবি আর ভালো মেয়ের মতো কবুল বলবি। কেঁপে উঠল ন্যান্সি। নাক বোঝা করে বলল, ভালো করে বলেন। ফোঁস করে নিঃশ্বাস ফেলে আফ্রিদ। আমার জানকি বাচ্চা, চল কবুলটা বলে দে। এবারও নড়ল না ন্যান্সি। পায়ে ধরে ক্ষমা চান, তারপর কবুল বলবো। আফ্রিদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ন্যান্সি তাকে আশ্চর্যের সীমান্তে পৌঁছে পা ঠেলে দিয়ে গাড়ির গ্লাসের সাথে চেপে ধরল আফ্রিদকে। বুকের উপর লম্বালম্বিভাবে পা মেলে দিয়ে বলল, পা ধরুন। আফ্রিদ তাকিয়েছে নির্বিশেষে কম্পিত ন্যান্সির দিকে। হাত পা কাঁপছে। তারপরও কতটা সাহস নিয়ে তার বুকের উপর পা রেখেছে। বাঁকা হাসলো আফ্রিদ। পায়ের পাতা ছোট্ট করে চুমু খেলো। মাইজান, এবার অন্তত হবে। এত সহজে যেতে চায় না সে। মাফিয়া কিংকে বিয়ে করা যায়? দেখুন, যান এখান থেকে। আমি আপনাকে বিয়ে করতে চাই না, আর না আপনাকে ভালোবাসি। যাকে ভালোবাসি না তাকে কেন বিয়ে করব? এতক্ষণে ভেতরে চেপে রাখা রাগটা ফেটে বেরিয়ে এলো আফ্রিদের। পা সরিয়ে ন্যান্সিকে চেপে ধরে আফ্রিদ চিবিয়ে বলল, সাউয়ার ভালোবাসা লাগবে না আমার, আমার তোকে চাই। ভয়ে কাঁপতে লাগলো ন্যান্সি। ঠাই করে আওড়ালো, দেখুন, এভাবে আমাকে দেহ পাবেন কিন্তু মন পাবেন না। গা দুলিয়ে হেসে উঠল আফ্রিদ। আপাতত তোর দেহখানি চাই, মন ধুয়ে কি আমি পানি খাবো? রাখ তোর মন তোর কাছে।
কথাটা বলে গলদেশে শক্ত একটা কামড় বসালো আফ্রিদ। অঝরে কেঁদে ফেলল ন্যান্সি। ব্যথা পাই আমি। বিয়ে করবি না? যদি কবুল না বলিস তাহলে গাড়ি কাঁপবে। গাড়ি কাঁপবে কথাটা শুনে থমকে গেল ন্যান্সি। মস্তিষ্ক তার মাথাটা ধরতে পারল না। মুখ তুলে হাসি হাসি চোখ করে তাকালো ন্যান্সি। সোজা সাপটা কবুল না বলে গাড়ি কাঁপবে, তাও অন্যভাবে। কথাটার অর্থ বুঝতে পেরে ন্যান্সি চেঁচিয়ে উঠল ন্যান্সি। বিয়ে করবো, বিয়ে সরুন। ভাবলে চিন্তাভাবে সরে গেল আফ্রিদ। নেমে এলো গাড়ি থেকে। ন্যান্সিকে থামাতে বলল। ন্যান্সি হাঁসফাঁস করতে করতে গাড়ি থেকে বেরিয়ে এলো। ন্যান্সি পিট পিট করে চোখ করে বারবার দেখছে আফ্রিদকে। বেয়াদব পুরুষ তার জীবনটা শেষ করে দিল। বর্তমান মাথাটা ঝিমঝিম করছে ন্যান্সি। লম্বা একটা ঘুম দিয়ে অবশেষে উঠল। বিছানায় নরম তুলতুলে বিছানায় শুয়ে আছে। পুরো রুমটা অন্ধকারে ডুবেছে। চারিদিকে দৃষ্টি ফুলিয়ে দেখতে চেয়েও ব্যর্থ হলো ন্যান্সি। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতে মনে পড়লো তার পালানোর কথা। সে বাসর ঘর থেকে পালিয়ে গেছিল আফ্রিদকে ঘুমের ওষুধ খাইয়ে, কিন্তু পরে পরে আফ্রিদ তাকে রাস্তায় ধরে ফেলেছে। আশ্চর্য, এই লোক এমন কেন? পালালো, লুকালো, বোধহয় আমাকে ধরে নিয়ে আসবে। রাগে থরথর করে কাঁপছে ন্যান্সির শরীর। লোকটা কোথায়? লোকটা ভেতরে। উত্তেজনা চেপে রাখতে না পেরে উঠে দাঁড়ালো ন্যান্সি। এখনও শরীরে বিয়ের লেহেঙ্গার সাথে ব্লাউজ, তার ভেতরে জিন্স প্যান্টও পরা আছে। তবে ভালো করে চোখ বুলাতেই বুঝতে পারলো নেকলেসের হাতে চুরি টুরি কি দুপাট্টার সাথে সাথে লেহেঙ্গাটা খুলে পর্যন্ত রাখা হয়েছে। এগুলো যে বাজে পুরুষটা করেছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। গায়ে ওড়নাটা টেনে জড়িয়ে বাইরের দিকে পা বাড়ালো ন্যান্সি। নৈশব্দে হেঁটে গেল নিচের ড্রয়িং রুমের দিকে। আশ্চর্য হচ্ছে ন্যান্সি, এটা তো এহসান মঞ্জিল নয়, তাহলে এটা কার বাড়ি? কোথায় আছে ন্যান্সি? বুকের ভেতরটা ধুকপুক করছে ন্যান্সির। আফ্রিদ, আফ্রিদ কোথায় আপনি? মিস্টার এহসান কোথায় আছেন আপনি? এত হাঁকডাক করে খুঁজে পেল না আফ্রিদকে। ঘুটঘুটে অন্ধকারে কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছে না ন্যান্সি। গলা শুকিয়ে এসছে মেয়েটার। এক্ষুনি পানি খাওয়া প্রয়োজন। আশেপাশে হাতের ফ্রিজের দিকে এগিয়ে গেল ন্যান্সি। ফ্রিজ খোলা মাত্র গলা ফাটিয়ে চিৎকার করে উঠল ন্যান্সি। পিছুতে লাগলো সে। কাটা মাথা, হ্যাঁ, শুধু আস্ত একটা কাটা মাথা রাখা আছে ভেতরে। চোখগুলো কেমন করে যেন তাকিয়েছে। হাত পা বরফের ন্যায় জমে এসছে। এলোমেলোভাবে দৌড়ে আবারও সিঁড়ির দিকে গেল ন্যান্সি। ভয়ে আতঙ্কে কান্না করে দিল। আফ্রিদ, আফ্রিদ! চিৎকার করে উপরে উঠে এলোমেলোভাবে দৌড় চলছে ন্যান্সি। আচমকা পাহাড়ের মতো লম্বাটে লোকটার সাথে ধাক্কা খেলো। এক নজর লোকটার দিকে তাকিয়ে দেখলো সেই নীলাভ মণি চোখ জোড়া। ভয়ে দুহাত জড়িয়ে ধরে প্রিয় বাজে পুরুষটাকে। আফ্রিদ ওখানে, ওখানে মাথা কাটা। আফ্রিদকে ঠিক কতটা শক্ত করে জড়িয়ে দিয়েছে ন্যান্সি। লম্বা নখগুলো গেঁথে গেছে আফ্রিদের পৃষ্ঠদেশে। রিল্যাক্স, কিচ্ছু হয় নাই বে বান্দি। না না, আমি দেখেছি, আমি দেখেছি। ফ্রিজে ওই চোখ আমার দিকে তাকিয়েছে, আমি তো দেখেছি। আফ্রিদ দু হাত টেনে তুলে কোলে তুলে নিল নানসিকে। দুই পায়ে আফ্রিদের কোমর জড়িয়ে ধরতে বাধ্য হয় ন্যান্সি। তারপর আফ্রিদকে ছাড়ে না। আফ্রিদ বেশ আন্দাজ করতে পেরেছে ঠিক কতটা ভয় পেয়েছে। এই মাতারি, আমাকে কন্ট্রোল করতে চাইছিস? বারবার নাক টানছে নানসি। এছাড়া কোনো শব্দ বেরোচ্ছে না। নানসিকে নিয়ে রুমের দিকে হাঁটা দিল আফ্রিদ। অন্য হাতে পকেট থেকে ফোন বের করে ফটাফট টাইপ করলো ঈশানের উদ্দেশ্যে। এক্ষুনি কাটা মাথাটা ময়দানে নিয়ে যা। রেড সাইলেন্ট ম্যানার এ রয়েছে তারা। আফ্রিদ বাধ্য হয়ে ন্যান্সিকে এখানে নিয়ে এসেছে। বেহুশ নান্সিকে জেগে ওঠার আগে নিয়ে মঞ্জিলে ফিরবে বলে ভেবেছিল আফ্রিদ, কিন্তু তা আর হলো না। আর অ্যাঞ্জেলিনা তো আগেই উঠে ফ্রিজ খুলে দেখছে। রুমে এসে নান্সিকে বিছানায় বসাতে চাইলে আফ্রিদ, কিন্তু নামল না নান্সি। দুপায়ে শক্ত করে জড়িয়ে আছে আফ্রিদের কোমর। মাতারি, নামবি না? গলদেশে মুখ লুকানো মুখ বের করে আনলো ন্যান্সি। কাঁপছে রমণীর অঙ্গ প্রত্যঙ্গ। অভ্যন্তরে যেন ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। ন্যান্সির ভেজা স্নিগ্ধ মুখখানি দেখে খইহারা আফ্রিদ। লালচে গালে বাইট করতে ইচ্ছে করছে। বারংবার চিকন নাকের ডগা ফুলে ফুলে উঠছে কান্না করার দরুন। মুখের উপর লেপটে থাকা মোলায়েম চুলগুলো আঙুল সরিয়ে দিচ্ছে আফ্রিদ। জানকির বাচ্চা, ভয় পেয়েছিস? বাচ্চাদের মতো উপর নিচ অবিরাম মাথা দোলায় ন্যান্সি। এক গাল হাসল আফ্রিদ। নিজের লম্বা নাকের সাথে ন্যান্সির চিকন ছোট্ট নাকটা ঘষে বলে, তোর ওই লাল গাল দুটোতে একটা চুমু খাই। বোকা বোকা নেত্রে পল্লব ঝাপটায় ন্যান্সি। একটা অদ্ভুত অনুভূতি। অসভ্য বাজে পুরুষ নাকি অনুমতি চাইছে? আফ্রিদকে আদতে অনুমতি চায় না মানুষ? ন্যান্সির ভাষ্যমতে জানোয়ার সে জানোয়ার।
অনুমতি চাচ্ছি না, আমি তোকে বলছি। কথাটা বলে লালচে আভায় রঙিন গেলে দন্ত বসিয়ে আফ্রিদ। চক্ষুদয় খিচিয়ে বুঝে নিল নানসি। আঁকড়ে ধরে আফ্রিদের ঘাল। শক্ত হয়ে আসে পেঁচানো পা। একটু ঢিলে হলেই তো পড়ে যাবে। অ্যাঞ্জেলিনা পর্ব 2। গল্পটাতে ভিউ কম, হয়তো আর দিব না। আর যদি গল্পটা সম্পূর্ণ চাও তাহলে কমেন্ট করো। আর বাঁধনের প্রেম 2টো পর্ব আছে, আমি কালকে দিয়ে দেবো।